ওইখানে 2000 সালের আগস্ট মাসের 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে ঘটনাটি ঘটেছিল। তা তখন আমার দিদি আমাকে বলেন যে তুই ছাদে একা শুতে পারবি? আমি বলি, কী ব্যাপার, আমি তো এমনি রাত 1টা-1:30 অবধি ওখানে থাকি। এখন হ্যাঁ, শুতে পারবো না কেন, শুতে পারবো, শো আজকে তাহলে। আমি বলছি আমি তখন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি, আমি বিজ্ঞানের ছাত্র, আমি সব ভূত বিশ্বাস করি না, অবশ্যই শোবো। তা সেদিন আমি ক্যাম্প খাটে শুই। কিন্তু ওই দিন আমার সাথে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। তখন প্রায় রাত 1টা নাগাদ ঘটনা ঘটেছিল। আমি শুয়েছিলাম, ঘুম আসছিল না। হঠাৎ করে আমি মানে আমার যেখানে শুয়েছিলাম তার পাশে একটা নারকেল গাছ ছিল, কোনো কিছু কাজে দিচ্ছিল না। দেখছে গেরুয়া বসন পরে এক মহিলা ওই চালের উপর বসে আছে, ধ্যান করছে। তা মনে হয় প্রথম একটি বোতল শুধু খোলা হয়েছে, একবারে অল্প অল্প ঢালা হয়েছে। তা দেখছে দ্বিতীয়বার ঢালতে গেছে, দেখছে পুরো বোতলটায় কিছু নেই, পানীয় নেই, এবং বোতলটা গরম। তখন ওই 4 জন মহিলা যারা ছিল তারা প্রত্যেকেই ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার পর তারা বলছে চল এখানে নেমে যাবি, এখানে থাকা ঠিক হবে না। তখন আমার দাদা কিছুটা আন্দাজ করে বলেছে, দেখ আমার মনে হয় কিছু একটা এসেছে। আমি কিন্তু এখানে নেই, আমি নর্থ বেঙ্গলে তখন। আচ্ছা, এই ঘটনার কিছু বিন্দুমাত্র আমি জানি না। আচ্ছা, তা এই কথাটাও বলা শেষ। ওই দিন কাজ করে মানে আমার বাড়ি থেকে 100 মিটার দূরে গেছে ওই লোক, গিয়ে রাস্তার মধ্যে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল এবং 7 দিনের জন্য কমায়। সে কি এরকম ব্যাপার? এতটাই আশ্চর্য ঘটনা। তারপরে একদিন আমি ওই সাহস করে বললো, না ওই জঙ্গলে যেও না, ভালো লোকজন যায় না ওখানে। তো আমি সাহস করে একদিন গেলাম, এবং তারপরের 10 সাল থেকে প্রায় 13-14 সাল এইটা আমার জীবনের সব থেকে বাজে অবস্থা। কিন্তু সত্যি বলতে কি আমার ক্ষমতা নেই বটে, কিন্তু যার কৃপা আমি পেয়েছি তার ক্ষমতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। মানে তিনি আমার মতন ধুলো ময়লাকে দিয়ে অনেক কিছু করে নিতে পারেন। রহস্যটা তাহলে কি বুঝতে পারলে? রহস্যটা বলতে কি, যখন এটা অনুভব হলো আর এটা যখন আমার ব্রহ্মতালুতে আমার চেতনাটা গুটিয়ে গেল, তখন আমার মনে হলো আমি চাইলে আমার দেহ থেকে বাইরেও বেরোতে পারি। কিন্তু মার এই মৃত্যুর ক্ষেত্রে মানে এমন একটা অলৌকিক অ্যাঙ্গেল যদি বলেন আছে, যে মা নিজের মৃত্যুবান নিজের সঙ্গে নিয়ে ঘুরতেন ধ্যানে বসে। তার মানে কিছুক্ষণ পরে গা খুব ঘামতে থাকে, অস্বস্তি। আচ্ছা, তিনি একটু রেগে যান, এগিয়ে বলেন, আজকে তোমার মতন এত ছোট একটা মেয়ে, তোমার কৌতূহলের জন্য আজকে একটা আমার সামনে দাঁড়িয়ে থাকা একটা ছোট মেয়ের মৃত্যুর দৃশ্য আমাকে দেখতে হলো। কোট আনকোট এই কথাটা বলছি, মৃত্যুর দৃশ্য দেখতে হলো। তার মানে উনি দৃশ্যটা দেখলেন, বললেন তখন আমার মার বয়স 15 থেকে 16, মাইন্ড করুন। এবং এমন কথা তাকে বলছে তিনি বাড়িতে কাউকে বলতে পারবেন না, বলতে পারবেন, সাংঘাতিক কথা। হ্যাঁ, নমস্কার প্রিয় দর্শক, আমি সাধক অলৌকিক রহস্য চ্যানেলের চন্দন চক্রবর্তী আপনাদের কাছে একটা নতুন ধরনের অনুষ্ঠান নিয়ে এসেছি। হ্যাঁ, নতুন ধরনের ইউটিউবে নয়, আপনাদের কাছেও নয়, কিন্তু আমাদের সাধক অলৌকিক রহস্য চ্যানেলের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু বলা যায় একেবারে নতুন। বিষয়টা হলো একটি পডকাস্ট আপনাদের কাছে প্রথম আমি আজকে নিয়ে এসেছি রথের দিন। তবে যাকে আপনাদের সামনে আজকে আমি আনছি তিনি হলেন আমাদের দেবাশিস গুহ নিয়োগী। দেবাশিস একজন শিক্ষক, ইংরাজি ভাষা ও সাহিত্য তিনি পড়ান, এবং তার সাথে তিনি ভারতীয় সনাতন ধর্মের একজন একনিষ্ঠ সেবক। সেই দিক থেকে যতটুকু প্রাথমিক পরিচয় দেওয়ার আমি আপনাদের কাছে দিয়ে দিলাম, কিন্তু তার সাথে সাথে আমি এটুকু আপনাদের বলতে চাই যে আজ সময় করে দেবাশিস আমাদের এই স্টুডিওতে এসছে, সেই জন্য আমি তাকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে তুমি এতটা সময় দিয়েছো। আজকে তোমার অনেক ব্যস্ততা আমি জানি, তার মধ্যেও আমি চেষ্টা করব দর্শকদের কাছে যতটা সম্ভব তোমার এই অধ্যাত্ম চর্চার খুঁটিনাটি বিষয় তুলে ধরা যায়। অবশ্যই অলৌকিক কথাটা আমাদের চ্যানেলে রয়েছে, সেই কারণে অলৌকিক অভিজ্ঞতাগুলো তো থাকবেই, সেটা ছাড়া তো আমাদের কোনো অনুষ্ঠান হয় না। তো সাধারণভাবে দেবাশিস, তোমাকে আমি যে প্রশ্নটা প্রথমে করতে চাই, যে তোমার এই অধ্যাত্ম চর্চার শুরুটা কবে থেকে? আসলে মানে আমার ব্যক্তিগত মতাদর্শে আমি অধ্যাত্ম চর্চাকে জীবনের থেকে আলাদা করে দেখি না। মানে এখন এতদিন এসে আমাদের যা অনুভব আমার এখন হয়েছে, তাতে আমরা যখন প্রথম শ্বাস নেওয়া আরম্ভ করি তখন থেকেই আমাদের আধ্যাত্ম জীবনের সূচনা। এবার প্রশ্নটা হচ্ছে আমি সেটাকে জেনে করছি না জেনে করছি। এই জ্ঞানের যে জানার যে স্তর, এগুলো যত উত্তরণের পথে যাবে তাই আমার কাছে আধ্যাত্ম, নিজেকে জানার যে স্তরটা। আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। দেখো, অনেকে খেলাধুলা ভালোবাসে, অনেকে সঙ্গীত চর্চা ভালোবাসে,
গান, কবিতা, ছবি আঁকা ভালোবাসে, কেউ অভিনয় চর্চা করেন, কেউ কিছুই করেন না, শুধু পড়াশোনা করেন। কিন্তু ঈশ্বরের প্রতি যে এই কৌতূহল, আমরা ঈশ্বরের প্রতি কৌতূহল বা ঈশ্বরকে জানার চেষ্টাটাকেই তো অধ্যাত্ম চর্চা বলে থাকি। তোমার এই দিকে আকর্ষণটা অন্য দিকে না গিয়ে কেন আসলো? কারণ হচ্ছে আমার মানে বাড়িতে একটি কিছুটা আধ্যাত্ম চর্চা পরিবেশ ছিল। মানে আমার মাতুল বংশেও আমার মার ঠাকুমা, তিনি মানে তার কিছু কিছু ঘটনা আছে। তিনি খুব সজ্ঞানে মানে জব সাধনা এমনভাবে করতেন, মানে নিজের মৃত্যুর দিনক্ষণ তিনি নির্ধারিত করে সবাইকে দিয়ে জিনিসপত্র আনিয়ে তারপর তিনি দেহ রক্ষা করেছেন তিথিতে। আমার যে নিজস্ব ঠাকুরদা, তিনিও যোগ সাধনায় ছিলেন এবং বিপ্লবী আন্দোলনেও তিনি যুক্ত ছিলেন গোপনে, ঠিক আছে। এবং একটা আমাদের পরিবারের মধ্যে একটি কথা আছে যে তিনি তার মানে একটা আয়ুর একটা বড় অংশ তিনি আমার মাকে দান করে গেছিলেন। যাই হোক, সেগুলো আমাদের বিস্তৃত বিষয়। ছোটোবেলা থেকে আমি যখন আনন্দমঙ্গল স্কুলে পড়তাম, ওখানে আমাদের এই প্রেয়ারে মেডিটেশন পিরিয়ডটা হতো। এবার অন্যরা কে কীভাবে নিত জানি না, তা আমি যখন ওই মেডিটেশন পিরিয়ডে বসতাম, আমাদের আনন্দমার্গ সোসাইটি যিনি প্রতিষ্ঠাতা প্রভাত রঞ্জন সরকারের একটি ছবি ছিল সামনে, ঠিক আছে, এবং কিছু বৈদিক মন্ত্র উচ্চারণ হতো। আমার খালি মনে হতো ওই ছবি থেকে উনি যেন আমার দিকে হাসি মুখে তাকাচ্ছেন। তা এটা আমি আমার স্কুলের শিক্ষকদের মানে কোনোভাবে বন্ধু মারফত ব্যাপারটা ভাস হয়ে যায়। তখন শিক্ষকরা আমাকে খুব স্নেহ করে, বলেছে হ্যাঁ তুই যেটা দেখিস সেটা সবাই তো দেখতে পায় না, তা তুই এই ধ্যান জিনিসটা করে যাবি। এবং আমি ছোটোবেলা থেকেই ধ্যান করি, এটা আমার মানে স্বাভাবিক একটা আগ্রহের বিষয় ছিল। ছোটোবেলা থেকে আমি ধ্যান করতাম, নিরবিচ্ছিন্নভাবে না করলেও যথেষ্ট মাঝে মাঝেই করতাম। এবং সেই ধ্যানে বসলে আমার মনে হতো যে শরীরটা একটু হালকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এটা আমি প্র্যাকটিস মানে বহু বছর করেছি। আমার কলেজ লাইফ অবধি আমি টানা এই প্র্যাকটিসটা করেছি এবং তখন খুব মানে গভীরভাবে আমি কলেজ লাইফটা তো সবাই খুব আনন্দ করে কাটায় বন্ধুবান্ধব নিয়ে, আমার একটু ওই ইনক্লুসিভ লাইফ হয়ে গিয়েছিল। আমি একটু ধ্যান ট্যান এসবই করতাম। কিন্তু আমার বাধাটা আসে 2000 সালে। আমি তখন মানে প্রায় মাঝরাত অবধি আমার বাড়ি একতলা বাড়ি ছিল, ছাদে বসে আমি ধ্যান অভ্যাস করতাম প্রায় মাঝরাত অবধি। সবাই যখন বাড়ি ঘুমিয়ে পড়তো আমি চুপচাপ গিয়ে ধ্যান অভ্যাস করতাম। আমার কিন্তু কোনো নির্দিষ্ট গুরুদেবের কাছে দীক্ষা নেওয়া নেই, বা আমি নির্দিষ্ট কোনো সাধন পথ বা সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী বা ধারা অনুযায়ী যে সাধনা করতাম তাও নয়, আমি শুধুমাত্র ধ্যান অভ্যাস করতাম। তা ওইখানে 2000 সালের আগস্ট মাসের 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে ঘটনাটি ঘটেছিল। আমার মানে এক আত্মীয় আমার বাড়িতে আসে আমার এক ভাগ্নির মুখে ভাতের নিমন্ত্রণ করতে। এবার এই নিমন্ত্রণ প্রক্রিয়ায় করতে করতে ছাদে গিয়ে কথাবার্তা হচ্ছিল। তা তখন আমার দিদি আমাকে বলেন যে তুই ছাদে একা শুতে পারবি? হ্যাঁ, বলে কী ব্যাপার, আমি তো এমনি রাত 1টা-1:30 অবধি ওখানে থাকি। এখন হ্যাঁ, শুতে পারবো না কেন, শুতে পারবো, শো আজকে তাহলে। আমি বলছি আমি তখন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি, আমি বিজ্ঞানের ছাত্র, আমি সব ভূত টুত বিশ্বাস করি না, অবশ্যই শোবো। তা সেদিন আমি ক্যাম্প খাটে শুই। এবং এমন আমাদের বাড়ি তো মোটামুটি শহরের অঞ্চলের মধ্যেই, আর আশেপাশে লাইট জ্বলছিল, আকাশে তো তারাও ছিল, সব কিছু মানে এমন কোনো সেটিং ছিল না যেটা যে চিরাচরিত ভৌতিক কোনো সেটিং, ঠিক আছে। কিন্তু ওই দিন আমার সাথে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। ঘটনাটা কীরকম, তখন প্রায় রাত 1টা নাগাদ ঘটনা ঘটেছিল। আমি শুয়েছিলাম, ঘুম আসছিল না, চারপাশে বাড়িতে টিভি চলছিল, সেই টিভিটা বন্ধ হলো 12টা সাড়ে 12টার দিকে। হঠাৎ করে আমি মানে আমার যেখানে শুয়েছিলাম তার পাশে একটা নারকেল গাছ ছিল, ওইখান থেকে একটা নিঃশ্বাস পড়ার আওয়াজ শুনলাম। এবং একটা নিঃশ্বাস পড়ার আওয়াজ, দীর্ঘ নিঃশ্বাস, জোরে পড়লো একটা আওয়াজটা। তারপরে একটা গাছে কোনো কাঠবিড়ালি বা কোনো রাতের পাখি টি 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 করে ডেকে উঠলো। মানে নিঃশ্বাসও পড়লো, তার 1 মিনিট পরে ডেকে উঠলো। এটা হচ্ছে মানে সিমটম পরপর। এর মানে মিনিটের মধ্যে একটা অদ্ভুত ঝিঝি পোকার আওয়াজের মতন আওয়াজ, একদম যদি আমি রিপ্রোডিউস করতে যাই আওয়াজটা, ঠিক ক্রুর করে ডাকে, ঠিক এই প্রকার আওয়াজ শুরু হলো আমার কানের কাছ থেকে, শুরু হলো মানে কানের কাছেই কোথাও শুরু হলো, অদ্ভুত একটা আওয়াজ। আর যখনই আওয়াজটা শুরু হলো তখনই আমার মানে পা শিথিল হতে আরম্ভ করেছে, মানে দেহ থেকে চেতনা আস্তে আস্তে লুপ্ত হচ্ছে। আর বোবা ধরা বলে তো ভূতের ভাষায়, যেটা মানে কিছু বলা যায় না, কিছু করা যায় না, ওঠা যায় না, এরকম একটা অবস্থা। তা আমার পা থেকে আস্তে 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 আস্তে
মানে আমার প্রাণ গুটিয়ে আসছে হুম, এবং আমি পুরোপুরি অনুভব করতে পারছি, মানে এমন না যে চট করে হলো, আচ্ছা আচ্ছা ধীরে ধীরে, যেমন ধরুন আমরা ছোটোবেলায় খেলা করি না, জলের একটা হুম, মাথা মানে ভরা মগ মাথায় ঢাললাম, আস্তে আস্তে যেমন খালি হয়ে যায়, ঠিক সেরকম একটা অনুভূতি, দেহটা আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে, পা পা শিথিল হয়ে যাচ্ছে, পায়ে কোনো চেতনা নেই, আচ্ছা আস্তে আস্তে দেহের ঊর্ধ্ব দিকে, এবং হতে 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 কিছু 1-2-3 মিনিটের মধ্যে মাথার কাছে পুরো চেতনাটা গুটিয়ে চলে এলো। আচ্ছা মানে আমার ভেতর থেকে আমার ইচ্ছার বাইরে কেউ আমাকেই বের করে নিচ্ছে, নিয়ন্ত্রণ করছে। নিয়ন্ত্রণ করছে, এবং হুম, সে মনে হচ্ছে আমাকে টেনে বের করে নেবে, আমার বাইরে আমার চেতনাকে বের করে নেবে। হুম, 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 তা স্বাভাবিকভাবে ওই সময় ভয়ের সময় ভয় পেয়ে গিয়েছিলাম, এখনও ওইরকম কথা চিন্তা করলে ভয়ের ব্যাপারটা চলে আসে, হুম। কিন্তু সেই ভয়টা এমন ভয়, মানে প্রাণের ভয়, তো হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝতে পারছি আমি মানে বেঁচে থাকতে চাইছি, কিন্তু কেউ আমাকে বেঁচে থাকতে দিচ্ছে না, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সেই শত্রু আমার মানে দৃশ্যগোচর নয়, স্পর্শেরও অতীত। আচ্ছা হ্যাঁ, এবং তার শুধুমাত্র ওই একটাই অস্ত্র, সেই শব্দ। আচ্ছা আচ্ছা, এইবার তখন আমি ভয়ে যেটা করে মানুষ, নানা রকম দেবদেবীর নাম করে হুম, হুম। বাঁচার তার থেকে চেষ্টা, বাইরে আসার চেষ্টা করে। বাইরের চেষ্টা, হুম, কোনো হুম, কোনো নাম কোনো কিছু কাজে দিচ্ছিল না, হুম, শেষ পর্যন্ত জয় মা হুম, এই কথাটি বলে আমি মানে আপ্রাণ শক্তি লাগিয়ে যখন আমি উঠে বসলাম, আমি উঠেও বসলাম, আওয়াজও বন্ধ। আচ্ছা আচ্ছা মানে মায়ের নামের জোরেই সে যাত্রায় তুমি হ্যাঁ, বেরিয়ে আসতে পারলে। বেরিয়ে আসতে পারলাম, হুম, এবং তখন কিন্তু আমি ভয় পেয়ে দমে যাইনি। হুম, হুম। আমি মানে ওই যে বললাম বিজ্ঞানের ছাত্র, একটা হ্যাঁ, অহংকার হ্যাঁ, ছিল, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। কিছু জানি না, কিন্তু ওই একটা অহংকার, আমি বিজ্ঞান মানি, আমি এগুলো বিশ্বাস করি না। কিন্তু তোমাকে একটা বেশ নাড়া দিয়েছিল এটা নাড়া মানে সত্যি মানে কথা। ভয়ঙ্কর আঘাত করেছিল, হুম, কিন্তু তবুও আমি দমবার পাত্র নই, আমি সারা ছাদ খুঁজে দেখলাম যে পোকাটা কোথায় আছে, হুম, হুম, এবং যথেষ্ট আলো ছিল ছাদের মধ্যে, হুম। অন্ধকার ছিল না, আর গরমের দিন ছিল তো, হুম, তা সারা ছাদ আমার পরিষ্কার, আচ্ছা ছাদের মানে কোথাও কোনো পোকা নেই, এবং যতগুলো মানে কাপড় মেলে দেওয়া তার প্রত্যেকটা আমি নাড়ালাম, ঝাঁকালাম, কোথাও কিচ্ছু নেই, নাথিং, এবং আওয়াজটা আমার খুব কানের একদম কাছ থেকে হয়েছিল, আজও আমার সেই আওয়াজের মানে ব্যাপারটা কিন্তু আমি আজও অনুভব করতে পারি, আচ্ছা আচ্ছা একদম কানে কাছ থেকে হয়েছিল। তা আমি সব কিছু দেখার পর ভাবলাম যে না, আমার তো এইভাবে অন্ধবিশ্বাসে পড়লে তো হবে না, অলৌকিক তো কিছু আমি বিশ্বাস করি না, তাহলে আমি কি করবো, ওখানে আবার শুতে। আচ্ছা এইবার আর ওই সব মানে নিঃশ্বাস বা আওয়াজ টাওয়াজ নয়, আচ্ছা মানে জিনিসটা শুধু থেমেছিল, আমি যেই মাত্র ওই সবাসনের ভঙ্গিতে শুয়েছি, হুম। সঙ্গে সঙ্গে আবার আওয়াজ শুরু হয়ে গেল, নিমিষের মধ্যে, সত্যি খুব বিস্ময়কর ব্যাপার। একদম, হুম, মানে আর আমার মানে প্রতিক্রিয়া দেওয়ার আর কোনো সময় নেই, আবার একই অনুভূতি, এরকমভাবে পা হাত পা গুটিয়ে 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 আসছে আসছে আসছে, মানে আমি আস্তে আস্তে পা ঠান্ডা হয়ে ওই জায়গাটা, দেহ প্রাণ ছেড়ে দিচ্ছে ওই জায়গা থেকে, হুম, আস্তে আস্তে গুটিয়ে আসছে, গুটিয়ে এসে একদম মাথার ব্রহ্মতালুর কাছে, এবং তখনও আমি ওই জয়মা বলেই আরেকবার খুব মরিয়া চেষ্টা করে উঠে বসলাম। এইবার সত্যি বলতে আমার মনে নানা রকম ইয়ে হলো, যে আমি তো কোনো দীক্ষা টিক্ষা নেওয়া নেই, কিছু আমার হয়তো দেহ শুদ্ধ না, হ্যাঁ, বা এই যে জিনিসটা আসছে, আমি তো খতিয়ে দেখলাম পুরো পুরো ছাদ, আমি হুম, হুম। মানে কোনো বস্তু জগতের কিছু নয় এটা। শুধুমাত্র ভয় বা আতঙ্কে থেমে থাকুনি, তুমি অনুসন্ধান করে দেখেছো যে অনুসন্ধান কোথাও কোনো সমস্যা আছে কিনা। ভয়টা একটা রোগের মতন আমাকে আক্রমণ করেছে, হুম, আমার মনের দিক দিয়ে কোনো ভয় ছিল না, হুম। আমি ওইখানে মানে ছাদে 1:30-2 অবধি বসে সাধনা করতাম, আচ্ছা সাধনা বলবো না, আমি ধ্যান করার চেষ্টা করতাম, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, হুম, হয় হয় ওটাই আমার জীবনের সাধনা, ঠিক আছে, কিন্তু আমার ওরকম কোনো ভয় ছিল না, আমি অনুসন্ধান করেছি, হুম, এবং তারপরে আমি ভাবলাম যে আমি কি তৃতীয়বার এটার সাথে লড়াই করতে যাব, আচ্ছা থার্ড টাইম, আচ্ছা এইটা তখন আমার মাথায় এসেছিল, তারপর ভাবলাম না, মেবি থার্ড টাইমে হয়তো আমি, তখন বাচ্চাবেলাকার চিন্তা তো, হুম, হুম, যুক্তিগ্রাহ্য হুম, চিন্তা হুম, নয়, হুম, ভাবলাম যে 3বারে বা যদি আমি একে হারিয়ে দিই, তাহলে হয়তো আমার কোনো কিছু শক্তি আমার মধ্যে চলে আসবে, আচ্ছা আবার ভাবলাম না, আমার তো দেহ শুদ্ধ নয় বা দীক্ষা টিক্ষা নেওয়া নেই, তখন তোমার কত বছর বয়স? তখন আমার কত বছর হবে, 2000 সাল, মানে আমার 19 বছর বয়স, আচ্ছা আচ্ছা খুবই তখন হ্যাঁ, আমি যুবক। কলেজে, হ্যাঁ সবে কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, ফার্স্ট ইয়ারে পড়ো। ঠিক আচ্ছা, আছে? বেশ তারপরে তা ওই রাতে আমি তৃতীয়বার আর ওই শক্তির সাথে লড়াই করার হুম, সাহস অর্জন করিনি, আচ্ছা এবং আমি নেমে চলে আসি, আচ্ছা ছাদ থেকে নেমে চলে আসি, নেমে এসে আমার বাবাকে বলি, বাবা খুব সাহসী লোক ছিল, এবং বাবার জীবনে কিছু ঘটনা আছে, তিনি এমন কিছু মানুষের সান্নিধ্য পেয়েছিলেন আচ্ছা যে এইসব ব্যাপারগুলো তিনি মানে
দীর্ঘদিন চর্চা করেছেন, যোগ চর্চা করেছেন, এবং বাবাকে বলাতে বাবা উপর থেকে সব গুটি টুটি দেয়। আচ্ছা কিন্তু ঘটনা ওখানেই শেষ নয়। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে যেটা শুরু হলো আমার ক্ষেত্রে মানে মানে প্রাণান্তকর অ্যাকিউট ফোবিয়ার সিমটম শুরু হলো। আচ্ছা। মানে ওই রাতেই আমি কিন্তু তারপরে আবার মানে আমি একা শুয়েছিলাম আমার নিজস্ব ঘরে, আমি একাই থাকতাম, বাইরে বা মানে উঠোনের সাথে লাগোয়া একটা ঘর ছিল। তা সেখানে আমি যখন শুয়েছি সারা রাত, মানে ওই যখন তাৎক্ষণিকভাবে ঘটনাটা ঘটেছে, যেমন আর্থকুয়েকের সময় কি হয় যে ফার্স্ট যে ওয়েভটা আসে সেটা অত জোরালো নয়, তারপরের ওয়েভটা প্রচণ্ড জোরালো হয়, এক্ষেত্রেও তাই ঠিক তাই। মানে তারপরে আমার অ্যাকিউট ফোবিয়া আমি পড়ে গেলাম, মানে একটা টিকটিকি ডাকছে ঘরের মধ্যে, মনে হচ্ছে আমার মানে ওটার কম্পনটা বেশি তোমার কাছে। হৃদযন্ত্র ফেটে আমার বেরিয়ে যাবে। ওই রাতের এই ঘটনা, সারা রাত আমি আতঙ্কের মধ্যে, মানে আমার আতঙ্ক কিন্তু যুক্তিগ্রাহ্য আতঙ্ক নয় যে আমি কিছু দেখেছি। তোমার কাছে জিনিসটা তো ক্লিয়ার নয়, না, কিন্তু পরিস্থিতি তোমার কাছে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে আর কি। পরিস্থিতি, এবং পরবর্তীকালে বুঝেছি যে ডাইরেক্টেড এনার্জি, এটা অনেক সময় হয় না যে কোনো আধিভৌতিক কিছু, এবার এটা দুরকম হতে পারে, কোনো আধিভৌতিক সত্তাও হতে পারে, আবার কারো প্রভাবে নিয়ন্ত্রিত কোনো সত্তা বা বেতাল সত্তা, এরকম কিছু হতে পারে। কারণ ওই সময়ে আমার এই ঘটনাটা ঘটার সাথে সাথে বেশ কিছু ঘটনা ঘটেছিল পারিপার্শ্বিকভাবে, তৎকালীনভাবে আমি জানতাম না, জেনেছিলাম। যেমন হচ্ছে ঠিক আমার পাশের বাড়িতে দোতলায় বন্ধু বান্ধবরা খেলাধুলা করতো, দাদার বন্ধু বান্ধবরা বসে তাস খেলতো, এবং অনেক সময় কি হতো, তাস খেলতে খেলতে একটু হয়তো বাইরে যাওয়ার প্রয়োজন পড়েছে প্রাকৃতিক ইয়েতে, তা তারা হয়তো নিচে না গিয়ে ছাদে গিয়েই ব্যাপারটা সেরে ফেলতো। এরকম একটা দিনে মানে আমাদের পাড়ার মধ্যে সব থেকে সাহসী একজন ছিল, পরবর্তীকালে সে দুঃখজনকভাবে আত্মহত্যা করে মারা যান। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমাদের পাড়ার মধ্যে ওই সময় সব থেকে সাহসী ছিল, মানে পাড়ায় ভূত বেরিয়েছে, তিনি ভূতের পেছন পেছন ইট খোলা অবধি তারা করেছেন, এরকম এক সাহসী ছেলে। তিনি এবং ছাদে উঠে, এবং এই ঘটনাটা ঘটেছিল আমার ঘটনার দুদিন আগে বা পরে, কারণ ওই সময় তো চর্চাটা হয়নি, তাহলে ওই সাল তারিখগুলো একদম খেয়ালভাবে রাখা হয়নি। ঠিক আছে, দুদিন আগে পরে ঘটেছিল ঘটনাটা, পরবর্তীকালে অন্যের মুখে সেটা শোনা। তা সে ছাদে উঠেছে, ছাদে উঠে আমার বাড়ির দিকে এরকম করে তাকিয়েছে, দেখছে আমার বাড়ি তো অ্যাডভেস্টারের চাল ছিল তখন ওইখানটায়, দেখছে গেরুয়া বসন পরে এক মহিলা ওই চালের উপর বসে আছে, ধ্যান করছে, বজ্রাসনে বসে আছে, ধ্যান করছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার। তারপরে বিভীষিকা দেখে মানে সে আর ওই যে দোতলায় যে খেলার ঘরে আর ফিরতে, ওইখান থেকে এক দৌড়ে সে নিজের বাড়ি থেকে মানে কম্বল মুড়িতে শুয়ে পড়ে ভয় চোটে। এবার ওই যে গেরুয়া বসন পরা মহিলা, তিনি কে? তাহলে আমার ঘটনার সাথে কি তার কোনো যোগাযোগ ছিল? মানে তিনি কি আমাকে বাঁচাতে এসেছিলেন, যে এই স্থানটাকে অশুদ্ধ করো না তুমি, যারা অশুদ্ধ করে তাদেরকে একটু ভয় দেখালেন? আর আমাদের বাড়ির কিছু কিছু ইতিহাস আছে, তার মধ্যে আমাদের বাড়িতে আগে যারা ছিলেন বাড়িওয়ালারা, তার মধ্যে তার এক পুত্রবধূ গায়ে আগুন দিয়ে পরে হসপিটালে গিয়ে তাকে বাঁচানো যায়নি। আর কেউ কেউ বলতো, মানে এগুলো সবই শোনা কথা, যে একসময় আমাদের ওখানে খুব বিখ্যাত মানে ডাকাত ছিলেন বাবু মিত্র, তোমার নাম শুনেছ। তিনি ওয়াগন ব্রেক করে ইন্ডিয়ান মিলিটারির 39খানা ব্রেন গান বা স্টেন গান টাইপের অস্ত্র লুট করেছিলেন কাকিনাড়া এলাকায়। তার নাকি গোপন অস্ত্রের ঘাঁটি ছিল আমরা আসার আগে আমাদের বাড়িতে, এবং ওখানে নাকি অনেক আইবি অফিসার ওনাদের সবাইকে টর্চার করেছে। মানে অনেকে বলতো যে ওই বাড়িতে একটা নেগেটিভ এনার্জি আছে। এখন আমরা দীর্ঘদিন ধরে ওই বাড়িতে থাকি, এবং আমরা ওই বাড়ির সাথে কম্প্যাটেবল হয়ে গেছি। এখনও অনেকে বলে একসময় আমাদের বাড়িতে ঢুকতে দুপুরবেলা লোকে ভয় পেত, কিন্তু আমার ঠাকুরদা যেহেতু নিজে যোগ সাধনা করতো, তিনি বলছেন না এই বাড়িটা বন্ধন করে রেখেছি এসব বলে। তা আমরা ওখানে থাকতে আরম্ভ করেছি, এবং আমরা সুখেই থাকি বাড়িতে, যে এনার্জি থাকুক। তবে টাইম টু টাইম আমাদের অ্যাক্সিডেন্ট ঘটেছে, পৃথিবীতে সবার সাথেই ঘটে, ঠিক আছে, কাকতলীয়ভাবে অনেকভাবে ঘটেছে, কিন্তু এই ঘটনাটা আলাদা। আরেকটা ঘটনা ঘটেছিল ওই ছাদেই, যেটা সর্বসমক্ষে বলা হয়তো ঠিক না, তবু বলছি। আমার পাশের বাড়ির একজন খুব বিচিত্রভাবে মারা যান, সুস্থ সবল লোক, 7 দিনের মধ্যে দক্ষিণ ভারতে চিকিৎসা করতে যান, বলে তার রক্ত এমনভাবে দূষিত হয়ে গেছিলো যে প্রোটোপ্লাজম ভেঙে যাচ্ছিল। কিন্তু ব্যাপারটা সেখানে নয়, ব্যাপারটা হচ্ছে অসুস্থ হওয়ার 1-2 দিন আগে আমাদের ছাদে দাদারা বসেছেন, বন্ধুবান্ধব সঙ্গে কিছু ড্রিঙ্কসের ব্যবস্থায় বসেছিলেন।
তা আমি যতদূর শুনেছি তাদের কাছে দুটো পানীয়র বোতল ছিল, সে দুটো তারা ভাগ করে খাবে বলে এসেছে, কেউ যাতে বেশি না খায়, একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে সবাইকে সমান সমান ভাগ করে দেওয়া। তা মনে হয় প্রথম একটি বোতল শুধু খোলা হয়েছে, একবারে অল্প অল্প ঢালা হয়েছে। তা দেখছে দ্বিতীয়বার ঢালতে গেছে, দেখছে পুরো বোতলটায় কিছু নেই, পানীয় নেই, বাবা, এবং বোতলটা গরম। এবার সবাই বলছে, এই যাকে রাখার দায়িত্ব দিয়েছে তুই চুরি করে খেয়েছিস। বলছে আমি কি করে খেলাম, সবার সামনে তো আমি আছি। এবার মোবাইলে লাইট জ্বালাতে গেছে, মোবাইল সুইচ অফ হয়ে গেছে, লাইট আর জ্বলছে না। সাংঘাতিক ব্যাপার। এবং দ্বিতীয় বোতলটা খুলতে গেছে, দ্বিতীয় বোতল পুরো শেষ, মানে খোলার আগেই শেষ, সেই বোতলটাও গরম। তখন ওই 4 জন ওখানে যারা ছিল তারা প্রত্যেকেই ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার পর তারা বলছে চল এখানে নেমে যাই, এখানে থাকা ঠিক হবে না। তখন আমার দাদা কিছুটা আন্দাজ করে বলেছে, দেখ আমার মনে হয় কিছু একটা এসেছে, এবং এই আমরা টার্গেট নই, পাশের বাড়ির লোকটা তো চিকিৎসার জন্য গেছে, ওনাকে মনে হয় টার্গেট করেছে। তা আমরা দাদার নামে গঙ্গা জল টঙ্গা জল সব ছেটানো হয়, সবাই যে যার মতো বাড়ি চলে যায়, এবং নিচতলায় নেমে আসার পর মোবাইলটি আপনি চালু হয়ে যায়। সত্যি মানে এটা এই ধরনের ঘটনায় অ্যাকচুয়ালি প্রিয় দর্শক অলৌকিক, মানে যেটা দেবাশিস বলছে এটার আপনি লৌকিকভাবে কোনো ব্যাখ্যা দিতে পারবেন না। আসলে লৌকিকভাবে যে ঘটনাগুলোর ব্যাখ্যা হয় না তাকে তো আমরা অলৌকিক বলি। অনেকে বলেন অলৌকিক বলে তো কিছু হয় না। আসলে লৌকিক আর অলৌকিক ব্যাপারটা বুঝতে গেলে অনুভূতির সূক্ষ্ম স্তরের গভীরতায় ঢুকতে হবে, না হলে মনে হবে পৃথিবীতে অলৌকিক বলে কিছু হয় না, অলৌকিক বলে কিছু নেই। আপনারা এতক্ষণ ধরে যেটা শুনলেন, এরপরে ওর আরও ঘটনা রয়েছে, ও বলবে। আচ্ছা দেবাশিস, তারপরে তোমার দাদা তো ওই মানে অদ্ভুতভাবে চলে এলেন, বন্ধুরা সবাই চলে গেল, এরপরে কোনো অনুভূতি তোমরা পেয়েছিলে কি? দাদা মাকে বলে যেরকম দেখো ওই পাশে বাড়ি, তখন মা দাদাকে বকাঝকা করে যে উল্টো পাল্টা কথা বলিস না, লজ্জায় পড়তে হবে এসব কথা শুনলে। তা আমরা এই ব্যাপার নিয়ে কোথাও কিন্তু কারণ আলোচনা করিনি। কিন্তু 7 দিন পরে যখন ওই আমাদের কাকুর ডেড বডি এলো, তখন সেই ডেড বডিতে তার বাড়ির থেকে রিলেটিভটা যখন এসছে দেশের বাড়ির থেকে, তখন ওনাদেরই মধ্যে এক রিলেটিভ বলছে যে তোমরা মানে বেতাল পাঠিয়ে মেরে ফেলেছো। তার আর রিলেটিভকে, সে কোথাও গেছিল তান্ত্রিকের কাছে, তাকে তিনি ওই এটা। তখন দাদা মাকে বলছে, এই যে তুমি আমাকে বকাঝকা করলে, সেদিন যে ঘটনা ঘটলো, ঠিক আছে, আজকে দেখলে তো আমরা কিছু বলছি না, কিন্তু ওদেরই আত্মীয়দের মধ্যে থেকে বলছে। এগুলো তো জনসমক্ষে বলার মতন বিষয় নয়, গোপন বিষয় এগুলো। তুমি যেটা বলে প্রামাণ্য নয়, অলৌকিক, ঈশ্বর, এগুলো প্রমাণ খুঁজতে যাওয়াটা বোকামি। প্রিয় দর্শক, আপনারা কি বলেন? কারণ প্রমাণ আপনি কি করবেন? আপনি বৈজ্ঞানিক যুক্তি তর্ককে যদি আপনি প্রমাণ করতে চান, আপনাকে পরীক্ষাগারে যেতে হবে, ল্যাবরেটরিতে যেতে হবে। কিন্তু ঈশ্বরকে প্রমাণ করতে গেলে আপনি পরীক্ষাগারে যাবেন? কোন পরীক্ষাগার আমাদের রয়েছে আপনি বলুন তো, কোন পরীক্ষাগার রয়েছে? ঈশ্বরকে অনুভব করতে গেলে গভীর বিশ্বাস অনুভূতির দরকার। আর অলৌকিক ঘটনা যেগুলো রয়েছে, অবশ্যই এমন কিছু শক্তি সেখানে কাজ করে, ভালো বা খারাপ, সেগুলো আমাদের সাধারণভাবে যে বোঝার স্তর তার অনেক বাইরে। কিন্তু তা বলে যে সেটা নেই তা কিন্তু নয়। দেবাশিস যেটা বলছে, ওর বাড়িতে ওর জীবনকে কেন্দ্র করে বা আত্মীয় স্বজনকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো কিন্তু ঘটে যাচ্ছে। কোনো এক অদৃশ্য অনিয়ন্ত্রিত শক্তি নিয়ন্ত্রণ করছে ওদের। তারপরে দেবাশিস, তোমার মাকে তো বললেন তোমার দাদা এই বিষয়টা নিয়ে, তারপরে কি হলো? তারপরে হচ্ছে আমি তো অ্যাকিউট ফোবিয়ার মধ্যে চলে গেছিলাম, এবং আমি যখন শুয়ে থাকতাম আমার মনে হতো যে ছাদের মধ্যে দিয়ে, নিম গাছের মধ্যে দিয়ে হাওয়াটা, কোনো একটা জোরে হাওয়া যাচ্ছে, নিম পাতাগুলো সচরাচর মানে একটা আওয়াজ হচ্ছে, আর ওই সময় আমার ঘুমটা ভেঙে যেত, কানের মধ্যে একটা ফরফর ফরফর করে একটা আওয়াজ হতো, আমার ঘুম ভেঙে যেত, এবং ঘুম ভেঙে আমার প্রচণ্ড ঘাম হতো। এবং সেই ঘাম মানে সাধারণ ঘামের মতন নয়। কেন বলছি, মানে আমি খুব ছোটোবেলাতেই কখনো আমার ওই বডি স্প্রে, ডিওড্রেন্ট বা সাবান আমি খুব কম ইউজ করি, গায়ে অতটা ঘামের আমার কোনো গন্ধ টন্ধ কোনো বেশি অতটা হয়নি। কিন্তু ওই সময় যে ঘামটা হতো, আপনি যদি আমার থেকে 30-40 ফুট দূরেও থাকেন, তাও আপনি নাকে রুমাল চাপা দিয়ে পালিয়ে যাবেন, অস্বাভাবিক মানে ফোবিয়ার থেকে। আচ্ছা, এবার সবই মানলাম। আমার পরে আমার একজন শিক্ষক, আমার সিনিয়র, উনি বিজ্ঞানের শিক্ষক, উনি আমাকে একবার চেস করেছিলেন, যে তো তোমার মানে ভয় থেকে হয়েছে, তুমি ভয় পেয়ে হয়েছো। আমি বলছি হ্যাঁ ঠিকই, আমি ভয় পেয়েই সব কিছু হয়েছে, আমি মানলাম, এবং আমি এটাও মানতে রাজি আছি ওই শব্দটা ইলিউশন, হয়তো আমার মনের ভ্রম। কিন্তু শুধু একটা জিনিসের ব্যাখ্যা আমাকে দেবেন, যেটা আপনারা যদি দিতে পারেন আমি সব মেনে নেবো, অলৌকিকত্ব নেই এটা মেনে নেবো। বলছি কী ব্যাখ্যা? আমি বললাম দেখুন, এই সমস্ত ঘটনার পর, মানে এই যে ঘটনাগুলো আমি বললাম,
এই আষাঢ়ে গল্পগুলো বাদ দিয়েও এমন একটা ঘটনা ঘটেছিল যেটার ব্যাখ্যা আজ অবধি আমি পাইনি। সেটা হচ্ছে এই এত কিছুর পর আমি ওই সময় মানে যখন আমি ফোবিয়ার মধ্যে আছি, ওই সময় যদি আমি মাকে ছুঁয়ে রাখতে শুতাম, এই যে রাতের যে ঘটনাগুলো আমি বললাম যে কানে ফটফট আওয়াজ উঠে ঘাম হওয়া ওই কিচ্ছু হতো না। সেই রাতে আমি খুব নিশ্চিন্তে ঘুমাতাম, কিন্তু সারা রাত মার ঘুম হতো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে সামহাও এই ফোবিয়াটা কিভাবে ট্রান্সফার হতো মানে ভাবা যাবে না। মানে আমি সেই জয়মা নাম জপ করে আমি উঠি সেই জন্য বা যে কোনো কারণে আমার এটা যুক্তিগ্রাহ্য জগতের বাইরে। এবং আমাদের দর্শক যারা দেখবেন এটা, তাদের মধ্যে যদি কেউ বিচক্ষণ কেউ থাকেন, এ বিষয়ে জানেন, তাদেরকেও আমার একটা প্রশ্ন যে চন্দনদার মারফত যদি এই ব্যাখ্যাকেও আমাকে দিতে পারেন যে কেন এটা হবে। আমার ভয় আমার কাছে, আমার ইলিউশন আমার কাছে, আমার ফোবিয়া আমার কাছে। তা আমি মাকে ছুঁয়ে শোবো, মাও আমাকে ছাড়া শুলে তার স্বাভাবিক ঘুম হচ্ছে, আর মাকে ছুঁয়ে শুলে আমার ঘুম হচ্ছে, মার ঘুম হচ্ছে না। এই জিনিসটা আমি কিন্তু আজ অবধি এর কোনো ব্যাখ্যা পাইনি। মানে এটা যে কি, এই এনার্জির যে কি সিমটম, কি লেভেল, কি আসলে আমার যেটা মনে হয় দেবাশিস, মূল এনার্জিটা তো রয়েছে, কিন্তু তোমার উপর তখন কাজ করতে পারছিল না। কিন্তু তোমার মায়ের দিকে গেলেও কাকিমার যে ক্ষতি করছে তা নয়, তবে তার মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করছে, যেটা তার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে। অর্থাৎ এখানে মূলত প্রমাণ কিন্তু হচ্ছে সেই শক্তিটার। উনি কিন্তু ঘুমাতে পারছেন না। এবার ঘটনাটা মানে খুব আশ্চর্য, মানে ছুঁয়ে শুলে তবেই হচ্ছে, মানে বডিলি ছুঁয়ে শুলে তবেই এটা ঘটছে। এমন নয় যে এক বিছানায় শুয়ে আছি, 4-5 জন আছে, আমি মাকে ছুঁয়ে নেই, এরকমভাবেও কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করেছি। আচ্ছা আচ্ছা। মানে একই ঘরে 3-4 জন শুয়েছি, আমি আলাদা খাটে সেক্লুশনে শুয়েছি, ওই একটার সময় আমার সেই ঘুম ভেঙে হচ্ছে ওই সব কিছুই হচ্ছে। কিন্তু একমাত্র মাকে বডিলি টাচ করে যদি আমি ঘুমিয়ে থাকি, তখনই আমি নিশ্চিন্তে ঘুমাতে পারছি। এইটার ব্যাখ্যাটা আমি আজ অব্দি পাইনি। সত্যি এটা খুব ব্যাখ্যাহীন ঘটনা। আপনারা দেখুন, মনস্তাত্ত্বিকেরা ব্যাখ্যা করতেই পারেন, যারা অন্যান্য বিষয় নিয়ে কাজ করেন তারাও অবশ্যই করতে পারেন। কিন্তু আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, দেবাশিসের এই যে ব্যাখ্যাটাও চাইলো, আপনাদের যদি কিছু মনে হয় কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাঝখানে একটা কথা আপনাদের বলি, আপনারা যারা আপনাদের জীবনে দৈব অলৌকিক ঘটনাগুলো আমাকে শোনাতে চান এই স্টুডিওতে বসে, তারা 9875858972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আগে আমার সঙ্গে যোগাযোগ করবেন। দয়া করে আগে ফোন করবেন না, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আগে যোগাযোগ করবেন। আচ্ছা দেবাশিস, এই যে ঘটনাটা তুমি বললে, বিষয়টা হলো যে তোমার বাড়ির একটা পূর্ব ইতিহাস আছে, এটা তো জানতে পারলাম, এবং সেখানে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। তার মধ্যে যদি বলো অসামাজিক কাজকর্ম হতো, সেটাও বোঝা গেল। সেটা সব পূর্ব ইতিহাস, সেটার এখন বর্তমানের সঙ্গে তার কোনো যোগ নেই। তোমাদের বসবাসকালে তুমি বা কাকিমা বা অন্য কেউ কাজ করতে গিয়ে সেই শক্তির, আমি এটা নেগেটিভ শক্তির কথাই বলছি, কোনো সাড়া কি পেয়েছিলে? এটা আমি বিশেষ কখনো পাইনি। মার একবার হাতের একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, বা দু একবার হয়েছিল রান্নাঘরে, হ্যাঁ, কেউ কিন্তু মানে ধাক্কা মারলো। এ তো নিজস্ব দুর্বলতা থেকে হতে পারে, ঠিক আছে, মানে খুব রেয়ার, দু একবার হয়েছিল। মানে প্রকটভাবে হয়েছিল তা নয়, যেটা হয়েছিল প্রকটভাবে বা লোকে ভয় পেত, সেটা আমরা আসার আগে তখন লোকে এই বাড়িতে ঢুকতে ভয় পেত। আর আমাদের বাড়িতে মনসা দেবী অধিষ্ঠিত ছিলেন, সেই জন্য আমরা ওই মাঝে মাঝে ওই মনসা পুজো যদি না করা হতো বা তখন সাপ টাপ ঢুকেছে, এগুলো হয়েছে। আলাদা করে ভৌতিক উপদ্রবের যে বাড়ি, সেরকম ব্যাপার কিন্তু ঘটেনি। আচ্ছা, একটা জিনিস আমি এই মুহূর্তে মনে হচ্ছে, তোমাদের বাড়ির ছাদে ধরো তোমার দাদা এবং তার বন্ধুদের ক্ষেত্রে যেটা ঘটেছে, বা তোমার ক্ষেত্রে যেটা ঘটেছিল, এই টোটাল জিনিসটা মানে আমার তো মনে হয় কোনো নেগেটিভ শক্তির একটা প্রভাব। আমার একটা ঘটনা মনে পড়ে গেল, এটা বলো। সেটা হচ্ছে কি, ওই কিছু মানে পরবর্তীকালে, মানে এতে এই ঘটনার প্রায় 7-8-10 বছর পরে, আচ্ছা, কিছু মুসলমান মিস্ত্রি আমাদের বাড়িতে কাজ করছিল। তার মধ্যে একজন একটু এইসব জানে টানে ওস্তাদ টাইপের লোক। তা তিনি স্বতঃস্ফূর্তভাবে এটা আমাদের বাড়িতে বলেছেন যে আপনাদের বাড়ির উপর দিয়ে একটা হাওয়া যায় খুব স্ট্রং, ঠিক আছে। তা তুমি কি করে বুঝলে? বলছেন না আমি জানি টানি। তখন তাকে এই ঘটনা বলা হয় যে হ্যাঁ এরকম এই বাড়ির যে ছোট ছেলে, তখন আমি নর্থ বেঙ্গলে সার্ভিস করি, এখানে থাকি না, তার একটা আলাদা মানে আমার এই যে ঘটনাটা 2000 সালে ঘটনা, আর আমি 2006 সালে আমি চাকরি পাচ্ছি, মানে মাঝখানে 6টা বছর। এই 6টা বছর কিন্তু আমার বলতে গেলে আধ্যাত্মিক যে জীবনযাপন বা ধ্যান ধারণ, ওগুলোতে একটা ছেদ পড়ে গেছিলো। আবার সেটা চালু হয় আমার নর্থ বেঙ্গলে গিয়ে।
আচ্ছা, ওইখানে তুমি ওখানে গিয়ে করেছিলে? সেই ঘটনা আমি পরে আসবো, আচ্ছা ঠিক আছে। এবং মূল ঘটনাই ওখানে, আচ্ছা আচ্ছা মানে এই যে ঘটনার যে কি কারণ, কেন সেই শক্তি আমাকে আক্রমণ করলো, সেটা আমার বোধগম্য হতে আরো 20 বছর। আচ্ছা, তার মানে বিষয়টা হলো যে তোমার এখানে সূত্রপাত, হ্যাঁ। সূত্রপাত, কিন্তু পরে সেটা প্রসারতা পেয়েছে উত্তরবঙ্গে গিয়ে, নর্থ বেঙ্গলে গিয়ে। এবার সেই ঘটনাটা তো শুনবো, অবশ্যই শুনবো। আমার খুব জানতে ইচ্ছা করছে সেখানে সেই ঘটনাটা কিভাবে তুমি টের পেলে। অবশ্যই অবশ্যই। ওই যে মিস্ত্রি, হুম। সে তো বললো ওটা আছে, তারপর আমার ঘটনাটি শোনার পর তিনি বললেন ঠিক আছে, আমি ছোটদাকে একটা তাবিজ দিয়ে যাব, তাবিজ বানিয়ে নে আমার গুরুর কাছ থেকে, হুম। ও ওস্তাদ করে বলে, হ্যাঁ, তার কাছ থেকে এনে আমি তাবিজ দিয়ে যাব। তখন মা বললেন হ্যাঁ দেখো একটু, আমার ছেলেটার তো এরকম দূরে থাকে, এখন দরকার একটা প্রোটেকশনের জন্য। তা এই কথাও বলা, আমি কিন্তু এখানে নেই, আমি নর্থ বেঙ্গলে তখন, আচ্ছা এই ঘটনার কিছু বিন্দুমাত্র আমি জানি না। আচ্ছা তা এই কথাটাও বলা শেষ, ওই দিন কাজ করে মানে আমার বাড়ি থেকে 100 মিটার দূরে গেছে আচ্ছা ওই লোক, হ্যাঁ। গিয়ে রাস্তার মধ্যে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল এবং 7 দিনের জন্য কমায়। সে কি এরকম এতটাই আশ্চর্য ঘটনা, ঠিক আছে। আচ্ছা, আমি এখন হয়তো বলছি, হাসছি, হেসে বলছি এত বছর পরে, সেই সেই পর্যায়ে ছিল মানে না হ্যাঁ। কিন্তু। হুম। তা ওনাকে বললো না, ও মাঝে মাঝে অজ্ঞান টজ্ঞান, 7 দিন কমায়, ঠিক আছে। তা ওই যে আপনি বললেন না যে নেগেটিভ শক্তি কি হ্যাঁ, আছে না নেই, আমি কিন্তু নিশ্চিত নই, আচ্ছা ঠিক আছে। এরকম ঘটনা ঘটেছে ওই সময়। আর আমার নিজের ওই ধ্যান ট্যান করতাম আনগাইডেড, তবু 5-6 বছর ওটার একটা বিরতি চলে এসেছিল, ভয়, কাজের চাপে না। এগুলো করতে গেলে একটু তো সাইলেন্ট অ্যাটমসফিয়ার লাগে, কারণ আমি যদি ধ্যান বলতে আমি কিন্তু বলছি না যে মানে ঈশ্বরের কোনো রূপ কল্পনা করে বা কিছু, তা বলছি না। মানে সাধারণত মনোসংযোগ করলেও একটু মনোসংযোগ যদি গভীর হয়ে যায় এবং সেই মুহূর্তে যদি হঠাৎ করে কোনো আওয়াজটা আসে, তাহলেও কিন্তু মানে বুকের ওপরে একটা আঘাত করে, প্যানিক স্ট্রাইকেন হয়। সেই জন্য যতটা সম্ভব মানে যারা সিদ্ধ পুরুষ নন বা সিদ্ধ যোগী নন, তাদেরকে বলা হয় যে তোমরা ঘরের ভেতরেই প্র্যাকটিস করবে, খোলা জায়গায় প্র্যাকটিস করবে না। এবং পরবর্তীকালে আমি বিপাশনা সংস্থার হয়ে ওখানে গেছি, 11 দিনের একটা কোর্সগুলো হয়, 2-3 বার করেছি। ওনারাও বলেন যে প্রথম যখন সাধক অভ্যাস করবে, তখন তারা ঘরের ভেতরে অভ্যাস করবে, ঘরের বাইরে অভ্যাস করবে না। এই বিপাশনা সংস্থাটা কোথায়? বিপাশনা সংস্থা তো অল ওভার ইন্ডিয়া আছে। তুমি কোন ব্রাঞ্চে যেতে? আমি যেতাম বুদ্ধগয়ায়। আচ্ছা হ্যাঁ, এখানে সোদপুরেও আছে তারা। আমি বুদ্ধগয়া যেতাম, কারণ ওটা একটু হলেও সেক্লুডেড অ্যাটমসফিয়ারে, আচ্ছা আর যথেষ্ট সেকুলার, এবং মানে তারা শুধু ধ্যানটাই ফোকাস করে না, অন্য কিছু শেখায় না, আচ্ছা সেলফ সার্চিংটাই শেখায়। আচ্ছা ওটা আমি বলবো, মানে ওইটার সাথে আমার জড়িত অনেক কিছু, তার আগেও অনেক ঘটনা ঘটেছে। আচ্ছা, বলো তো। তা আমি যখন 2006 সালে চাকরি পেলাম, লোকে চাকরি পেয়ে তো বাড়ি গাড়ি করতে চায়, তা আমার তো অত কিছু সকাল্লা ছিল না, চেয়েছিলাম বাড়িতে একটু আর্থিক অবস্থাটা সুধারক। আর আমি ভগবান করে আমার এমন একটা জায়গায় পোস্টিং হয়, জায়গাটাই মেকলিগঞ্জ সাব ডিভিশন, কোচবিহার ডিস্ট্রিক্টের। মেকলিগঞ্জ সাব ডিভিশনের ভেতর জামালদহ বলে একটি জায়গা আছে, ওখানে অনুকূল ঠাকুরের একটা বড় আশ্রম আছে, যারা অনুকূল ঠাকুরের ভক্ত তারা জামালদার কথাটা জানে, একটা বড় আশ্রম আছে ওখানে। তা আর ওই জামালদায় একটা ফরেস্ট আছে, মানে বিট অফিস আছে ওখানে। ফরেস্টের মধ্যে কোনো হিংস্র জন্তু টন্তু নেই, কিন্তু প্রায় 1-1.5 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার জুড়ে ফরেস্ট। ফরেস্টের শেষ প্রান্তে একটা নদী চলে গেছে, ওখানে একটা মা কালীর মন্দির আছে, আরও কিছু দেবদেবী আছে, শিব ঠাকুর আছেন। স্বাভাবিকভাবেই আমি ওখানে গিয়ে যেন একটা নতুন জীবন, মানে 2-3 মাস পর খুব অস্বস্তি হতো, প্রথম 2-3 মাস। তারপরে একদিন আমি ওই সাহস করে সবাই বললো না ওই জঙ্গলে যেও না, ভালো লোকজন যায় না ওখানে, কেউ হয়তো নেশা ফেশা করতে যায় বা কিছু। তা আমি সাহস করে একদিন গেলাম। আচ্ছা, অপূর্ব পরিবেশ, মানে মায়ের যে মন্দির, চারদিকে গাছপালা, টিয়া পাখির ঝাঁক, পাশ দিয়ে ছোট একটা নদী বয়ে চলেছে, হাঁটু জলটা, অপূর্ব অপূর্ব। তা আমার ওখানে যাওয়ার নেশা হয়ে গেল। আমি ওইখানে গিয়ে তখন দেখলাম না, আমাকে যদি ধ্যান করতে হয় এইখানে মায়ের, মানে তখন যেন মনে হলো মায়ের সাথে আমি কথা বলছি বা এরকম একটা, ঠিক আছে। ওইখানে গিয়েই আমার ওই ধ্যানের শুরু করলাম আমি আবার, যেটা আমার এতদিন ছেদ পড়ে গেছিলো ভয়ের চোটে, সেই জিনিসটা আমি আবার শুরু করলাম। তুমি একটা শক্তি পেলে, অনুকূল পরিবেশ পেলে, হ্যাঁ, অবশ্যই মায়ের আশীর্বাদও ছিল। আশীর্বাদ ছিল। তারপরে কি হলো? তো ওখানে আমি ধ্যান অভ্যাস করতাম, কিন্তু একটা কি, এই সাধনার যে শুরু, এটা কিন্তু মানে যারা গুরু তারা বলে এই জার্নিটা মানে স্টার্ট ফ্রম ডিসকমফোর্ট, মানে তোমার কিন্তু তুমি খুব সাধনায়
ধ্যানে বসেই তুমি ভাবলে আমি একটা বড় কিছু হয়ে গেছি, অনেক শক্তি চলে এলো, ক্ষমতা চলে এলো, আমি লোককে আশীর্বাদ দিয়ে দিচ্ছি, এরকম হয় না। ধ্যানের শুরুটাই হয় হচ্ছে নিজের মনে অস্বস্তি থেকে। কারণ আমি তো সেইটা আমার কমপ্লিটনেসে পৌঁছাতে পারিনি। তাহলে আমি যখন আমার কমপ্লিটনেসেই পৌঁছাতে পারিনি, তাহলে আমার মধ্যে কমফোর্টটা আসবে কী করে? ঠিক। তো ওই অস্বস্তিতে শুরু হয়। ধ্যানের প্রত্যেকটা পর্বের মধ্যে অস্বস্তি থাকে। এবং ওখানে আমি 2006 থেকে 2010 সাল অবধি, মানে আমার বিয়ের সময়টার আগে অবধি আমি ওখানে থেকেছি ওই জামালদায়। এবং তারপরের 10 সাল থেকে প্রায় 13-14 সাল, এইটা আমার জীবনের সবথেকে বাজে অবস্থা। মানে বাজে অবস্থা কেন? আমি মায়ের কাছ থেকে চেয়েই যে আমি এখানে থাকতে চাই না, শহরে থাকতে চাই, আর চাকচিক্য জীবন চাই, আচ্ছা। এরমটা চেয়ে আমি একটা জীবন বেছে নিয়েছিলাম, যে 4টে বছর আমার জীবন মানে নরকের থেকেও খারাপ যন্ত্রণার গেছে। আমি ওই মায়ের আশীর্বাদ ধন্য জায়গা ছেড়ে আমি চলে গেছিলাম, মানে ম্যাটেরিয়াল কিছু পাওয়ার লোভে। ওইটা আমার জীবনের সবথেকে ক্রুশিয়াল পিরিয়ড গেছে। কিন্তু ওইখানেই আমার আশীর্বাদটা এসছে, মানে একদম শেষ লগ্নে। আমি তখন ধূপগুড়িতে থাকি। আমার স্কুলে একজন মাস্টারমশাই মানে মিউচুয়াল ট্রান্সফার করলেন, এবং আমাকে সেই মাস্টারমশাইয়ের সাথে কোনো কারণে আমার অতটা ভালো হয়তো সম্পর্ক ছিল না। তা তিনি বললেন, দেখো তোমার সাথে আমার হয়তো সম্পর্ক ভালো নেই, কিন্তু আমি চলে যাওয়াতে সবথেকে বেশি লাভ তোমার হবে। তার কারণ আমি আমার জায়গায় যাকে দিয়ে যাচ্ছি, সে কিন্তু তোমার পথের লোক। আমি তখন আবার কিছুটা ডিটাচ হয়ে গেছি আধ্যাত্ম সাধনার থেকে। এটা হয়তো তাঁরই আশীর্বাদ। হ্যাঁ। এই চলে যাওয়ার মধ্য দিয়ে আবার তিনিও কিছু তোমাকে দিয়ে গেলেন হ্যাঁ, ওনার মাধ্যমে। হ্যাঁ, মানে জীবনের পরম আত্মীয় যা না কয় তাতে ভালো একটা উনি। তা সেই যে দাদা এলেন, ওই দাদা কিন্তু ছোটবেলা থেকে সাধনার পথে প্রতি সংসারী হয়েছেন, কিন্তু ছোটবেলা থেকে তার এই আধ্যাত্ম পিপাসা ছিল। এবং তিনি বলতে গেলে তার পরিভাষায় মানে তিনি হয়তো দেব দর্শনও করেছেন। ঠিক আছে? তার জীবনে একটা ঘটনা ঘটেছিল। সেই মানে একদিন উনি আমাকে ডাকেন ওনার বাড়িতে, বসে উনি আমাকে মানে চণ্ডীর ব্যাখ্যা, সূক্ষ্ম যে ব্যাখ্যা, এটা উনি আমাকে শোনাচ্ছিলেন। শোনাতে বিভিন্ন তার ব্যক্তিগত জীবনের ঘটনাও বলছিলেন। তা এই যে মহাকুম্ভ গেল, এর 12 বছর আগে যে কুম্ভটা ঘটেছিল, সেই কুম্ভে উনি গিয়েছিলেন। কুম্ভে এবারের মতন অতটা জনপ্লাবন তখন অতটা হয়নি। মানুষ সুষ্ঠুভাবে এবং সাধু সন্ন্যাসীদের সাথে দেখা সাক্ষাৎ করতে পেরেছে। তা উনার একটা আশ্চর্য একটা ঘটেছিল। উনি আমাকে বলেছিলেন যে লঙ্কা বাবা বলে একজন সাধক, সেই সাধককে কিন্তু আমি আর পরে কোনো টেক্সটে খুঁজে পাইনি, বা এখনও আমি তার সাথে যোগাযোগ করতে পারিনি। কিন্তু মনে মনে তাকে আমি মানে কেন গুরু মানি সেটা বলছি আমি। তা সেই সাধক তখন মৌনব্রত ধারণে আছেন, তার কিছু শিষ্য পারিষদ নিয়ে বসে আছেন। তা ইনি গেলেন, গিয়ে বসলেন। সেই অবস্থায় তিনি মৌন ধারণ করেছেন, তো তিনি কাউকে খুব একটা এন্টারটেন করতেন না। তা আশ্চর্যজনকভাবে তিনি ওই দাদাকে ইশারা করলেন, ইশারা করে ডাকলেন, ডেকে মানে মুখের থুতনিটা ধরে নিজের কাছে এনে মানে ইশারা করলেন জিভ বের করতে। দাদা জিভ বের করলো, আর ওই ঠাকুরও উনি কী করলেন, নিজের জিভ বের করে ওনার জিভে ঠেকালেন। ওনার শিষ্যরা বলছে, আমরা এত বছর গুরু সেবা করি, এই জিনিস কাউকে দেননি উনি কখনো। মানে নিজের জিভে জিভ ঠেকে, উনি মৌনব্রততে আছেন, কানে কোনো মন্ত্রতন্ত্র কিছু না, নিজের জিভে ওই জিভ স্পর্শের মধ্যে দিয়ে। তা ওই দাদা সেই স্পর্শ নিয়ে চলে এসছে। তিনি যেমন সাধনা করেন তেমন সাধনাই করছেন। এবার উনি যেদিন আমাকে এই ঘটনাটা বললেন, আপনি ভাবুন, আমি কিন্তু কোথাও আজ অব্দি মিথ্যা বলবো না, আমি কোনো দীক্ষা নিইনি। আমি আজ অব্দি কোনো দীক্ষিত নই। অনেকে পরীক্ষায় পাস করে ভালো ভালো জায়গায় দীক্ষা নেয়, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে তুমি তো এই সাধন জীবনের একটু করো বা আধ্যাত্মিক তুমি আছো, তুমি দীক্ষা নিয়েছো? আমি না নিইনি। তা ওই দিন যেদিন উনি ওই চণ্ডী ব্যাখ্যা করলেন বা এই ঘটনাটা বললেন, ওনার বাড়ি থেকে আমি ফিরছি ধূপগুড়ি, মানে ফালাকাটা হয়ে ধূপগুড়ি টু ময়নাগুড়ির যে ন্যাশনাল হাইওয়ে, ওই রাস্তা দিয়ে ফিরছি। রাস্তার অবস্থা কিন্তু খারাপ, খুব একটা ভালো ছিল না তখন, 2012-13 সাল। আমি সাইকেল চালিয়ে ফিরছি, আমি কোথাও বসে নেই, আমি রানিং আছি, সাইকেল চালাচ্ছি। সাইকেল চালাতে এবং আমার পেছনে একটা 16 চাকার ট্রাক। এই সাইকেল চালাতে চালাতে আমার মধ্যে একটা আবেশ এলো, দেহ ভারী হয়ে যাচ্ছে, আমি সাইকেল চালাতে পারছি না, মানে পারলে ট্রাক আমাকে পিছিয়ে দেয়, এরকম একটা অবস্থা, ট্রেন হচ্ছে। ওই অবস্থায় ওখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে আমার বাড়ি, যেখানে ভাড়া থাকতাম। আমি ফিরে এলাম সাইকেল চালিয়ে, সাইকেলটা রেখে কোনো মতে ঘরে ঢুকেছি। আর আমার একটা ছোট্ট একটা ফার্নিচারে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা, বিবেকানন্দের একটা ছবি ছিল,
বেশি কিছু ছিল না, আরও হয়তো মা কালী ছবি টবি ছিল কিনা এই মুহূর্তে পুরোটা মনে পড়ে না। ওই ফার্নিচারের সামনে আমি মানে গিয়ে দাঁড়াতে পারলাম না, আমাকে টেনে বসিয়ে দিল। এই অভিজ্ঞতা কিন্তু আমি বিশেষ কাউকে শেয়ার করিনি, আমি এটা আপনার কাছে শুনিনি। আমি শেয়ার আমি করছি। এটা শুনিনি কখনো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা মানে আমাকে টেনে বসিয়ে দিল। আচ্ছা 1-1.5 মিনিট মতন ওই আবেশটা ছিল। ঘটনাটা কি ঘটেছিল বুঝতে বুঝতে আমার 8 বছর সময় লেগেছে, অনেক রকম ধারণা করেছিলাম। আচ্ছা। আর তখন পাশ থেকে আমার স্ত্রী, মানে ওনার ওপর আমার ভীষণ একটা রাগ হয়েছিল, বা হয়তো মন থেকে কোনো খারাপ অভিশাপও বেরিয়ে গেছিলো। উনি আমাকে বলছেন, কি তোমার কানে কেউ মন্ত্র দিল নাকি, ফুস মন্ত্র দিল নাকি, এই ভাষায় কথাটা বলেছিলেন। আমার খুব কষ্ট হয়েছিল তখন ওই কথাটা শুনে। ঠিক আছে, তোমার স্তরটা উপলব্ধি উনি অতটা করতে পারেননি তখন, কিন্তু তোমার মনে হয়েছিল যে উনি যেটা বলছেন সেটা ঠিক নয়। হ্যাঁ খুব কষ্ট হয়েছিল আর আমার, যাই হোক অত খুব নিম্ন কষ্ট স্তরের হয়েছিল। কিছু নয়। হ্যাঁ ওই সময় যে অনুভূতিটা হলো বলতে পারবো না, মানে মাথা জুড়ে এক অপার্থিব আনন্দের স্রোত খেলে গেল। আচ্ছা। ওই আনন্দ আমি জীবনে আর কখনো পাইনি। ওই অনুভূতির পরবর্তী অনেক ঘটনা পরবর্তীকালে সিকুয়েল ঘটেছে, কিন্তু ওই আনন্দ জীবনে আমি আর কখনো পাইনি। ঠিক আছে, তা আমি তখন মানে জিনিসটা বুঝতে পারলাম না। আমি তখন কাউকে বলিও নি। মোটামুটি অনেক দিন পরে, প্রায় 1-1.5 মাস পরে ওই দাদাকে ফোন করেছিলাম যে তুমি আমাকে খুব ভালো জিনিস দিলে। আচ্ছা বলছে কী ব্যাপার, কী দিলাম? বলে আমি বললাম আমার এরকম 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 ঘটেছে। বলছে ওই আশ্চর্য ঘটনাটা তো আমারও কোনোদিন ঘটেনি। আচ্ছা ওই লাখে একজনের ঘটে, তুমি লাকি। আচ্ছা। তখন আমি ওই লঙ্কা কথা বলছিলাম, উনি তো মৌন অবস্থায় দিয়েছিলেন, হয়তো তাহলে তোমাকেই দিয়ে গেলেন জিনিসটা। উনি কিছু অনুভব করেননি ওনার কাছ হ্যাঁ থেকে, উনি স্পর্শ ওর পাওয়ার স্পর্শটা পরে। পেয়েছিলেন। উনি ওনার মতন করে সাধনা চালিয়ে যেতেন। কাজে হ্যাঁ, লেগেছে তোমার। উনি উচ্চ স্তরে, কিন্তু আমি তো চাইনি, জানি না কিছু না। তোমার মধ্যে সঞ্চারিত হ্যাঁ, হয়েছে। কারণ শ্রী চণ্ডীর ব্যাখ্যাটা শোনার পর আমার মধ্যে একটা মাতৃভক্তি জেগেছিল। মা কালীকে বলছিলাম আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করতে চাই, আমাকে জ্ঞান দাও, এইটুকুই। আচ্ছা আচ্ছা তা ওই যে জিনিসটা ঘটলো, তা আমি কিন্তু তখন বুঝতে পারিনি কি ঘটলো। আমি বললাম কিছু একটা অলৌকিক ঘটেছে, এই ঘটেছে ওই ঘটে, না কিছু। কিন্তু ওই সময় তোমার এই আবেশটা ওইরকম যে আসলো, ওই আবেশটা তো নিশ্চয়ই কোনো পজিটিভ শক্তিরই হবে। এই ব্যাপারটা আমার বুঝতে বুঝতে 8 বছর লেগেছে। ব্যাপারটা বুঝতে পারলাম আমি যখন বিপাসনা করতে গেলাম। খুব ওনারা তো খুব সিম্পল ওয়েতে সব কিছু শেখান, কিন্তু ওইখানে গিয়ে আমি যখন ধ্যান করতে আরম্ভ করলাম, ওনারা যে পথে বলছেন সে পথে আমি কিছু করতে পারছি না। সাধনা দুটো পথ আছে, ওনারা বলে দেয়। একটা হচ্ছে মানে ওনারা যেটা করে সেটা মনের মাধ্যমে মনকে দেহের মধ্যে ঘোরায়। আরেকটা পথ যেটা ওখানে করানো হয় না, ওনারা সেটা বলে দেয়, সেটা হচ্ছে শ্বাসের মাধ্যমে। তা আমি রিপিটেডলি দেখছি শ্বাস যদি চলে, শ্বাসের মাধ্যমে যেটা সেটা আমার ঘটছে এবং অটোমেটিক্যালি ঘটছে। এবং তখন আমি সাধনাটা নতুন করে আরম্ভ করি ওই 11 দিন। ওই 11 দিনে বিপাসনায় একটা জিনিস হয় কি, নোবেল সাইলেন্স। এটা ভগবান বুদ্ধদেব যখন বিপাসনাটা চালু করেন, মানে অ্যাডমিশন কোর্স হিসেবে চালু করেন। যারা জানেন তারা আমার থেকে অনেক বেশি জানেন, তাও আমি সংক্ষেপে বলি যে ভগবান বুদ্ধের সময় একটা ছিল অনেক কঠিন পন্থা, আবার আরেকটা ছিল চার্বাকপন্থীরা ছিল, আজীবিকরা ছিল, তাদের কাছে হচ্ছে ম্যাটেরিয়াল লাইফটাকে উপভোগ করো। ভগবান বুদ্ধ একটা মধ্যম পন্থা বলতো, মধ্যপন্থা। সেই মধ্যপন্থাটাও কেমন, এই যে নোবেল সাইলেন্স, এটা 45 দিন প্র্যাকটিস করে, ওই 45 দিন আপনি মিথ্যা বলতে পারবেন না, আপনার দেহে আঘাত লাগবে না, কোনো রক্তপাত হবে না, এইটা প্র্যাকটিস, আপনি হিংসা করবেন না কোনো প্রাণীর প্রতি। এটা 45 দিন প্র্যাকটিস করাটা ছিল অ্যাডমিশন কোর্স ওই সময়কার দিনে, খুবই কঠিন ওই সময়কার দিনে 45 দিন, এবং সেটা ছিল মধ্যম পন্থা। তাহলে আমাদের পূর্বপুরুষরা কি করেছে, আমাদের ডিএনএ এর মধ্যে কি রেখে গেছে, এটা ভাবার ব্যাপার আছে। কিন্তু সত্যি খুব ভাবার বিষয়, তারা কি করেছে, কি রেখে গেছে আমরা জানি না। ঠিক আছে, এবং আজ থেকে প্রায় 2-2.5 হাজার বছর আগে যখন ওই সুবর্ণভূমি অর্থাৎ মায়ানমার, যেখান থেকে বিপাসনাটা এখন এলো, সেখানে যখন এখানকার মানুষদের পাঠানো হয়, তখন তাদেরকে তার গুরুদেব বলে দিয়েছিলেন যে একটা সময় সারা পৃথিবীতে যে জ্ঞানটা গেল, সারা পৃথিবীতে লুপ্ত হয়ে যাবে, শুধু তোমাদের ওখানে থাকবে। ওখানে একটা গ্রামের একজন বিধবা বুড়ি, তিনি মাত্র এটা মানে ধরে গেছিলেন। তার কাছ থেকে সাগিয়া উবাকিন তিনি পান, এবং তিনি সরকারি চাকরি প্রায় ছেড়ে দেওয়ার উপক্রম হয়ে তিনি যান। পরবর্তীকালে তিনি কিন্তু মায়ানমারের বিভিন্ন বড় বড় পোস্টে কাজ করেছেন। তার কাছ থেকে এই গোয়েঙ্কাজি পান এবং ইনি ভারতবর্ষে আনেন। এই ইতিহাসটা জানা গেল, হ্যাঁ, দর্শকরাও জানতে পারলেন ব্যাপারটা, এবং এটা বিপাসনায় একটু ঘাটলে আপনারা জানতে পারবেন যে, এবং প্রেডিক্টেড যে এত বছর পরে এটা ভারতবর্ষে আবার ফিরবে। আমাদের সনাতন ধর্মের ধারা শিকড় অনেক গভীরে। সব থেকে দুঃখ লাগে আমরা ভাগ করে ফেলেছি নিজেদেরকে।
যে আমি এটা মানে ওটা নই, এমন কিছু হয় না। বা এরকম আমি ব্যাপার। ঠিক ঠাকুর রামকৃষ্ণকে মানি, আমি অন্য অন্য কাউকে মানি না। কিন্তু একটা জিনিস দেখুন, আপনি ঠাকুর রামকৃষ্ণদেব, তিনি তো ভগবান, নিশ্চিন্তে ভগবান, তিনি বড় আধার। লোকনাথ বাবা, বামা খ্যাপা, এই তিনজনকে কিন্তু অ্যাট এ টাইম মানে রিমোট কন্ট্রোলে বলুন দূর থেকে গাইড করছেন ত্রৈলঙ্গ স্বামী, তিনি সচল শিব। আপনারা এই ঘটনাগুলো জানেন কিন্তু, মানে তোতাপুরীকে পাঠানো, ওই ভৈরবী মাকে পাঠানো হচ্ছে, বামা খ্যাপা স্বয়ং তার সাথে, আর লোকনাথ বাবাকে তো তিনি নিয়ে যাত্রায় গেছেন, বেনি মাধব মহারাজ লোকনাথ বাবাকে নিয়ে। তাহলে লোকনাথ বাবার সাথে কিন্তু রামকৃষ্ণদেবের মুখোমুখি সাক্ষাৎ ঐতিহাসিকভাবে আমরা দেখছি না, কিন্তু চালিত হচ্ছেন। একটা নির্দিষ্ট জায়গায় ট্রায়াঙ্গেলটা ফরমেশন করে যাচ্ছে। তাহলে এত বড় একটা সনাতন ধর্মের যে আদর্শ, আমাদের অতীত এবং প্রবাহমান বর্তমান, কে কোথায় জানি না, মানে আমায় যিনি এই জিনিসটা দিলেন, কি দিলেন আমাকে, তো এটা দীক্ষা। অবশ্যই। তাহলে যিনি দিলেন তিনি তো আমার সামনে এলেন না, না, আমি তো তার পদসেবা করার সুযোগ পেলাম না, তাকে তো কোনো আমার উপহার দেওয়ার সুযোগ পেলাম না। তিনি আমাকে জানলেন না, চিনলেন না, আমার মতন একটা মানে কমজোরি একটা লোককে, যে ভালো করে সাধনাও করে না, ভোগে আকণ্ঠ লিপ্ত থাকে, তাকে তিনি দিয়ে দিলেন। কিন্তু বিষয় হলো তোমার আধাটাকে তিনি বুঝতে পেরেছিলেন। তিনি পারলেন তার কৃপায়। কিন্তু বিষয় হলো তোমার আধাটাকে তিনি বুঝতে পেরেছিলেন। তোমার যে আধ্যাত্মিক কার্যকলাপ সেটা তার কাছে স্পষ্ট ছিল। এইবার আমি বিপাশনায় গিয়ে যেটা বুঝলাম, যখন আমার পক্ষে ওই বিপাশনার যেভাবে টেকনিকটা বলছে আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আর আমার পিঠে টিঠে স্পন্ডালাইসিসের খুব ব্যথা ট্যাথা ছিল, আমি ওই একভাবে 2-2.5 ঘন্টা বসে খুব কষ্ট হচ্ছিল, মানে মনোসংযোগ করতে পারছিলাম না। তখন আমি দেখলাম আমার তো এই 11টা দিন নষ্ট করলে চলবে না, জীবনে তো আমি আর এই পাবো না এটা। তখন আমি কি করলাম, মানে ওইখানকার যে গাইডলাইন, সেই গাইডলাইনের বাইরে গিয়ে রাত্রিবেলা আমি যখন ফিরতাম 9টা 9:30 ছুটি হয়ে যেত, তারপর আমি শুয়ে মানে সবাসনে আমি তখন প্র্যাকটিস আরম্ভ করতাম 2-2-2:30 অবধি। এবং সেটা কিন্তু ওই অটোমে শ্বাস, মানে গভীর শ্বাস যোগে, এবং করতে গিয়ে ওই 8-9 দিনে আমার এমন হয়েছে, আমার মানে প্রায় মরে যাওয়ার মতন অবস্থা হয়েছে, মানে শক্তির এমন পর্যায়ে আমি গেছি, আমার মরে যাওয়ার মতন অবস্থা হয়েছে। সত্যি বলতে কি, তখন আমি বুঝলাম যে ওই যে জিনিসটা হলো, এটা হচ্ছে উনি এমন একটা ছোঁয়া দিলেন যাকে বলে কুণ্ডলিনী জাগরণ। সাধারণ মানুষ এটা নিয়ে অনেক কথা বলে, যেটা অনেক পাওয়ারফুল, নাথিং পাওয়ারফুল, জ্ঞানের ওপরে কিছু হয় না। আপনি যদি এটাকে আপনার এই যে বললেন না নেগেটিভ না পজিটিভ এনার্জি হয়, মোটিভেশনটা নেগেটিভ পজিটিভ হয়, একই আধার, মানে জিনিসটা আপনার ভেতরে আছে। আমাদের যে প্রত্যেকটা সিদ্ধান্ত, মনের প্রত্যেকটা কাজ, ইলেকট্রন প্রোটন বা নিউরন সিগন্যালের উপর কাজ করছে, ইলেকট্রিসিটি ওখানে আছে মিনিয়েচার লেভেলে। সেটাকে আপনি কোন কমান্ড চেনের মধ্যে ফেলছেন, আপনার মোটিভেশনটা কী আছে। আপনি যদি সেই মানে অ্যাটেনশনটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারেন যে আপনার ভেতরে যে জিনিসগুলো ঘটছে ওই প্লেনে গিয়ে আপনি অনুভব করতে পারেন, এবং সেটা ধ্যানের দ্বারা সম্ভব। আমি কিছু দূর অবধি দেখেছি, প্রত্যক্ষভাবে দেখেছি, সম্ভব এটা। কিন্তু যেটা ঘটনা, ওই জিনিসটাকে যোগের পরিভাষায় বলে হচ্ছে কুণ্ডলিনী জাগরণ। এবার ওই যে গুরু কৃপা, কেউ দীপিকা বলে, কেউ গুরু কৃপা বলে, আমি আমার সাধনার বলে ওটা পাইনি, কৃপা বলে পেয়েছি। কারণ ওই জিনিস আমার সাধনা, আমি অত সাধনা করিনি আমি, এবং ওটা আমার বুঝতে 8 বছর। হয়তো এই ক্ষেত্রে তোমার পূর্বজন্ম সংস্কারও উনি বুঝেইনি। এটা আমার পক্ষে বলা সম্ভব মনে না। হয়, মানে আমি এখন এটা অনুমানের ভিত্তিতে বলছি, কিন্তু আমার মনে হয় এটা কর্মফল তো থাকেই। উনি এমনি কাজটি করেননি। ওনার শিষ্যরা যখন বলছেন এরকম ভাবে, উনি কখনো কাউকে করেননি, সচরাচর করেনি। তখন আমার মনে হয় তোমার পূর্বজন্ম বা বর্তমান জন্ম তোমার কার্য। এবং ওই দাদাও বলছে আমার এই আবেশ হয়নি ওইটা পাওয়ার পর, কিন্তু ওনার ঘটনাটা শুনে আমার মধ্যে ওই আবেশটা হয়েছিল। অনেক ক্ষেত্রে আমি আরো কয়েকজনকে শুনেছি যে দূরের থেকেই হয়ে যায় এটা, এর জন্য একদম কাছাকাছি কিছু লাগে না। তা ওই সময় আমি এটা বুঝেছি যে ওইটা কুণ্ডলিনী জাগরণ। আর ওই আনন্দটা হচ্ছে যখন মূলাধার থেকে শক্তি সহস্রায় পৌঁছায়, তখন সেই আনন্দটা হয়। কিন্তু আনন্দটা হচ্ছে একটা দিক, অনেকে বলে এটা পেলেই সব কিছু হয়ে যায়, মোক্ষ মুক্ত, তা নয়। ওই যে আপনার শক্তিটা যখন সহস্রায় গেল না, ওটা থাকে, ওটাকে আপনাকে আবার নাভিতে ফেরাতে হয়। এটা হচ্ছে সবথেকে কঠিন জায়গাটা, ওইটা খুব কঠিন। এবং ওটা আমার বেশ বিপাশনা সাধনা করতে করতে মানে এমন হয়েছিল কান ফেটে যেত আমার। রাত্রিবেলা আমি করতাম, ওই প্র্যাকটিসটা করতাম, এবং লাস্টে যখন 1-1.5 মাস 2 মাস ওই শক্তির সাথে জুঝতে আমি আর পারছি না, মানে রাতের বেলায় মনে হতো কান দুটো আমার ফেটে গেল, ভেতর থেকে এমন যন্ত্রণা করতো। তখন আমি তো গুরুদেবকে সাক্ষাৎ দেখিনি, তাও মনে মনে তাকে তো গুরু মানি, কাউকে আমি বললাম, এই গুরুদেব, আমার পক্ষে সম্ভব নয় এই শক্তিকে ইয়ে করা, আপনি আমাকে একটু এটা সহজ করে দিন, আমি যেন চলতে ফিরতে সাধনা করে
মানে এত কষ্ট না করে চলতে চলতে সাধনা করে আস্তে 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 পাই আমার দ্রুত আমার দরকার নেই। তারপর থেকে আমি আস্তে আস্তে ব্যাপারটাকে ওই ব্যথাটা আমার কমতে শুরু করে, কিন্তু আমি বুঝি যে এইখানটার থেকে জলের মতন কিছু গড়াতো বুক দিয়ে বা দুদিক দিয়েই নামে। অতটা হয়তো আমি মানে যোগের পর্যায়ে অতটা আমি কঠিন করতে পারি না, মানে অত শরীরে অত জোর নেই তো, বা সেরকমভাবে সাধনা আমি করিনি পুরোপুরি। মানুষ যেহেতু বিভিন্ন ব্যাপারে যুক্ত থাকতে হয়, সেই কারণে সম্ভব হয় না। এই ব্যাপারটা এরপরে আরেকটা যে আছে, এই যখন সাধনা করছি মাঝখানে 2-3 মাস খুব মানে বিপাশনাতে প্রথমবার ফিরে খুব চেষ্টা করেছিলাম। মানে যখন বিপাশনা প্রথম 11 দিনের মাথায় নোবেল সাইলেন্স বলে, মনের মধ্যে তো কথা চলতে থাকে, একদিন মাত্র পেরেছিলাম আমি মনের কথা থামাতে। এবং সে তারপরে আমার অদ্ভুত অনুভূতি, মানে এই যে আপনি কথা বলছেন না, তারপরে যে আমার সাথে কথা বলছিল ফোনে বলুক, কথা কণ্ঠস্বরই পাল্টে গেছে মানুষটা, আমার চেনা মানুষ, তার কণ্ঠস্বরটা আমার কাছে কানে অন্যরকম লাগছে। কেউ যদি মিথ্যা বলে মনে হতো এটা মিথ্যে কথা, এটা সত্যি কথা, মানে আলাদা হয়ে যেত। হ্যাঁ, অনুভবের জগতে এটা মানে অ্যাটেনশনের দ্বারা হয়তো মানে স্বচ্ছতা চলে এসেছিল, মন এবং শরীরে স্বচ্ছতা এসেছিল। ওই সময় খুব একটু প্র্যাকটিস করেছিলাম। এরপরে একটা কৌতূহল জাগলো আমার মনে, যে এত কিছু তো যখন হলো, তাহলে আমার সাথে 20 বছর আগে কী ঘটেছিল ওইটা আমি একটু এক্সপেরিমেন্ট করে দেখি। এইটা একদিন করতে গিয়ে তখন আমি বুঝলাম যে হ্যাঁ এই ঘটেছিল, তবে অন্যভাবে। কি হলো তারপরে? তা আমি যখন ওই প্র্যাকটিসের মধ্যে ঢুকে গেলাম এবং অনুভবটা ওই সূক্ষ্ম পেতে আরম্ভ করলাম, বুঝতে আরম্ভ করলাম জিনিসগুলো, তখন আমার একবার কৌতূহল ঘটলো যে তাহলে 20 বছর আগে কী ঘটেছিল, মানে অলৌকিক কিছু, ভৌতিক কিছু, মানে কারণ দেখো তুমি 20 বছর আগে যেখানে ছিলে, যে অবস্থায় ছিলে, এখন কিন্তু তোমার অনেক পরিবর্তন হয়েছে। সুতরাং এখন তোমার জিজ্ঞাসাটা আসা স্বাভাবিক, যে ঘটনাটা 20 বছর আগে ঘটেছিল সেটা আসলে কী ছিল, এবং তার উত্তর পাওয়ার সময় এখন এসছে। এবার আমি বাড়িতে এসে তো প্রায় সারাদিন, তখন তো করোনা চলছে, অফিস নেই, প্রায় সারাদিন ধ্যান যোগে কাটাচ্ছি। রাত্রিবেলায় মানে মাকে বলে দিয়েছি 9টার পর থেকে আমাকে কেউ ফোন করে ডিস্টার্ব করবে না, আর আমি খাটে শুয়ে শুয়ে সবাসনের মধ্যে আমি সাধনাটা করি। তা আমার তখন মাথায় এলো যে ওই সময় তো আমি সবাসনে করে হয়েছে, জিনিসটা আমি তাহলে রিপিট করি, কী ঘটলো। তার আগে কিছু কিছু ওই জিনিসটা প্র্যাকটিস করেছি। এবার এটা কেউ বলতে পারে আপনি হয়তো এটা বুঝরুকি বলছেন, হ্যাঁ অত বড় সব বিষয়গুলো নয়, কিন্তু সত্যি বলতে কি আমার ক্ষমতা নেই বটে, কিন্তু যার কৃপা আমি পেয়েছি তার ক্ষমতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। মানে তিনি আমার মতন ধুলো ময়লাকে দিয়ে অনেক কিছু করে নিতে পারে। তা আমি একদিন ওই জিনিসটা রিপিট করি, নিজের কনসাস এফোর্ট, সজ্ঞান চেষ্টায় আমি রিপিট করি, যে ওই যে জিনিসটা আমার পা থেকে গুটিয়ে এসেছিল, এবং এটা করি আমি শ্বাসের প্রক্রিয়া ধরে। মানে শ্বাসটা তো দেহের মধ্যে ঘুরতে ঘুরতে কোথাও সংঘবদ্ধ হয়, সেই জায়গাটায় মনোনিবেশ করতে হয়, এবং ব্রহ্মতালুতে মনোনিবেশ করে এবার যেটা ঘটলো, তখন যখন যে সাউন্ড প্রডিউস হয়েছিল, ওই সাউন্ড 1 মিনিট বা 1.5 মিনিট সময় নিয়েছিল আস্তে 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 মানে উঠে আসছিল। হ্যাঁ, আমার যেমন পোলট্রির মুখে ছাল ছাড়ায় না, মানে ঠিক আমি চাইছি না আমার এই দেহ ছাড়তে, কিন্তু আমার চেতনাকে কেউ টেনে হিচড়ে ছাল ছাড়ানোর করে বের করে নিচ্ছে। কিন্তু এবার কি করলাম, এবার এটা প্র্যাকটিসটা আমার নিজের, এবং নিজে যখন করলাম মানে ঠিক সেই জায়গায় বলতে গেলে ব্রহ্মতালুর একটা জায়গায়, মানে অনেকটা দুটো ব্রেন যেখানে ডিভাইড হচ্ছে, ওই যে লাইনটা, ওই লাইনের একটা জায়গায় শ্বাসটাকে যখন কনসেন্ট্রেট করা গেল ঠিকভাবে, এবং তার আগে কি হয়, শ্বাসটা না একবার মানে ধরুন আমাদের কান তো ব্যালেন্সের যন্ত্র, বোঝা যায় ওই সময় ভারসাম্যটা কখনো এই কানের দিকে ঝুলছে, কখনো ওই কানের দিকে ঝুলছে। এবার এটা সবার ক্ষেত্রে হয় কি আমি তো অতটা অথেন্টিক জানি না, বা আমার নিজের ক্ষেত্রে আমি বুঝতে পেরেছিলাম শ্বাসটা এদিক দুলছে, দুলতে দুলতে যখন দুটো ব্রেনের যে হেমিস্ফিয়ারের মাঝামাঝি যে ব্রহ্মতালুর স্থান, ওখানে যখন চট করে মানে ব্যালেন্সটা পেয়ে গেল, মানে শ্বাস আর টিল্টিং হচ্ছে না, একদম স্থির হয়ে গেল, শ্বাসটা স্থির হয়ে গেল, অক্সিলেশন বন্ধ হয়ে গেল, শ্বাসের বা মনের কিনা জানি না। ওই সময় মানে সেকেন্ডের মধ্যে চেতনা একেবারে পা থেকে গুটিয়ে মাথায় ব্রহ্মতালুতে, সেকেন্ডের মধ্যে, মানে 1-1.5 মিনিট সময় নিল না। মানে ওই আওয়াজের প্রভাবে, যেটা অপশক্তি বা বিরুদ্ধ শক্তি, তার প্রভাবে যে 1-1.5 মিনিট ধরে হচ্ছিল, এটা 1-1.5 মিনিট নয়, মানে সেকেন্ডের মধ্যে হলো। এটা রহস্যটা তাহলে কি বুঝতে পারলে? রহস্যটা বলতে কি, যখন এটা অনুভব হলো আর এটা যখন আমার ব্রহ্মতালুতে আমার চেতনাটা গুটিয়ে গেল, তখন আমার মনে হলো আমি চাইলে আমার দেহ থেকে বাইরেও বেরোতে পারি। তার মানে সে বের করতেই চেয়েছিল, এটাই প্রমাণ হচ্ছে। এবং তখন যেটা ভেবেছিলাম আজ
আরও কয়েক বছর পর অন্যরকম হয়তো ভাবি। তখন আমার মনে হয়েছিল, মানে সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যে হয়তো আমার মধ্যে সেই মানে যন্ত্র বা কিছু একটা সাধন যন্ত্র ছিল, পূর্বজন্মের কর্মফলে হোক বা গুরু কৃপায় হোক, আগে থেকে কিছু একটা ছিল, যার ফলে বিধেয়ী অবস্থায় মানে দেহ থেকে বাইরে গিয়েও হয়তো নিজেকে সারভাইভ করানো যায়। আমার যখন ওই পর্যায়ে চলে এসেছি, মানে আমি যখন দেহ থেকে বেরিয়ে যেতে পারি মনে হচ্ছে, সেই সময় মনে হচ্ছে 3-4টে কালো কালো ছায়া আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে, মানে তারা আমার দেহটার প্রতি যেন লোলুপ, মানে আমি 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 বেরিয়ে গেলে তারা ঢুকবে। জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে এসছে এবার। এইবার আচ্ছা, মানে আমি একটু ভয় আবার হয়েছিল। এবার ভয়টা ওইরকম ভয় না, মানে মৃত্যু ভয় না, এবার ভয় হয়েছিল সাংসারিক ভয়, মানে ছেলে ছোট, এই যে মোহ বলে না, সংসারের মোহ, আকর্ষণ। হ্যাঁ, মানে চোখ দিয়ে একটা জল চলে এলো যে আমি যদি বাইরে বেরিয়ে গিয়ে আবার ফিরতে না পারি দেহটায়, মানে জানার আগ্রহ নিয়ে আমি বেরিয়ে গেলাম, ফিরতে পারলাম না, কারণ আমি তো কোনো গুরুর গাইডেন্সে ডাইরেক্ট করছি না, তো পদ্ধতি আছে, নিশ্চয়ই পদ্ধতি আছে, সেটা না বুঝলে তখন জানতাম না, কিন্তু সেই জ্ঞান আমাকে গুরু দিয়েছিল, আমি তখন বুঝতে পরে বুঝেছি। মানে সম্মত আমার এই কথা ভুল হতে পারে, আমি ক্ষমা আগে চেয়ে নিচ্ছি। মানে ব্রহ্মতালু দিয়ে যখন বেরিয়ে যায়, আমার যদ্দূর মনে হয় সহজে ঢোকার পথটা কিন্তু এই জায়গা দিয়ে, মানে ঘাড়ের এই সুষুম্না কাণ্ড দিয়ে, ঠিক আছে, অনুভবটা। এবার এই জিনিস তো একেবারে মানে ম্যাটেরিয়ালিস্টিক জিনিস নয় যে ওখানে একটা ফুটো আছে সেখান দিয়ে বেরোবে, ওরকম ব্যাপার নয়, ওখান দিয়ে ম্যাটেরিয়ালিস্টিক কোনো এটা ছিদ্র নয়, এটা একটা অনুভবের স্থান। যে এই জিনিসটা যখন হয় তখন ওইখানে অনুভবটা কালমিনেটেড হচ্ছে, স্পর্শের ঘনীভূত হচ্ছে, আবার যখন ঢুকছে তখন এইখানে ঘনীভূত হচ্ছে। এটাও একটা মানে আশীর্বাদ, এটা মানে বিপাসনা করতে করতেই পেয়েছিলাম। আমার মনে হলো এইখানে কি যেন লাফিয়ে পড়লো আমার, এটা প্যাগোডার মধ্যে যখন ধ্যান করছিলাম। তা আমি এটা পার্সোনাল আমার লাইফের আশ্চর্য ঘটনা। আমি ওখান থেকে ফিরে এসে, আমার ছেলে তখন ছোট, ওর বয়স তখন মোটামুটি 9 বছর প্রায় বয়স, তাও ছোট। ওকে আমি ওর কপালে, আমার কপালে ঠাকিয়ে আমার কি মনে হলো যে আমি এই জিনিস যে আমার দেহে এসছে আমি এটাকে ধরে রাখতে পারবো না। তা আমি আমার ছেলেকে ইয়ার্কির ছলে বললাম যে তোর প্রজ্ঞা জাগুক, বলে কপালে কপাল ঠেকিয়েছিলাম। কিছু মনে করবে না চন্দনদা, ভুল বলবো না, আমার ছেলে মানে মাংস খেতে এত ভালোবাসতো, সব কিছু 2 বছরের জন্য পুরো মাংস খাওয়া ছেড়ে দিল, মাছ মাংস খাওয়া ছেড়ে দিল। 2 বছর কিছুতেই খেত না। কম বয়সের, তার মধ্যে তো এখন এই সমস্ত প্রবৃত্তি জায়গার কথা না ওই সময়টা, কিন্তু এখন কিন্তু সে প্রচণ্ড মাংস খেতে ভালোবাসে। ওই 2 বছরের জন্য বাড়িতে খুব চিন্তা করতো 2 বছর যে কী হয়ে গেল। তা একদিন আমি বসে তাস খেলছি, আমার মনে হলো আমার বুকের ভেতর থেকে কেউ যেন আমার খুব মানে গভীর কোনো বন্ধু আমাকে ছেড়ে চলে যাচ্ছে, কেউ আমার বাড়ি থেকে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, কোনো একটা সত্তা। আমি তখন বাড়িতে বললাম, দেখো আমার যা মনে হচ্ছে ছেলে কিন্তু আবার মাছ মাংস খাওয়া শুরু করবে। মানে যিনি কোনো কারণে আমার দেহে, আমি তাকে রাখতে পারিনি, সাত্ত্বিক ব্যাপারটা আমার মধ্যে ছিল না বলে আমি রাখতে পারিনি। তা ওই ছেলেকে দিয়ে করেনি, শুদ্ধ সত্তাকে করে, তারপর উনি আমার বাড়ি চলে গেলেন। ঘটনাটা কেন বলছি, আমার মনে হয়েছিল যেন এইখান দিয়ে কোনো একটা কেউ প্রবেশ করেছিল আমার। এবারে সত্যি মিথ্যা এটা নাও হতে পারে, আমি আপনাকে অনুভবের কথাগুলো বলছি, আমার কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই। এবং বিপাসনায় যখন আমি সাধনা করতাম, ওই শ্বাসের সাধনাই করতাম, শ্বাস দেহের মধ্যে সব জায়গায় ঘুরে শেষে এখানে মানে শেষ যে আমি জিনিসটা করে এসেছি, এখানে চক্রের আকারে প্রচণ্ড জোরে ঘুরে তারপর ঊর্ধ্ব পথে বেরিয়ে প্রচণ্ড বেগে বেরিয়ে যায়, ঠিক আছে। তার আগে শ্বাস দেহের মধ্যে ঘোরে, তো ওটা আলাদা জিনিস, ওটা আমি পুরোপুরি অতভাবে ব্যাখ্যা করে বলতে পারবো না। অনেকে বলে চন্দ্রোদয় ধ্যানবাগে, আমি ঠিক জানি না, আমি জেনে করিনি কখনো। তবে এটুকু বুঝতে পারছি, দেখো তোমার প্রথম থেকে যে ঘটনা দর্শকরা শুনছেন, তোমার কিন্তু এ পথে আসারই কথা ছিল। এবার কেন বলছি, তোমার বাবা, তোমার ঠাকুরদা এবং তোমার মাতুল বংশ, এই পথেরই কিন্তু তারা পথিক, বিভিন্ন সূত্রে তারা পথিক। পরবর্তী এপিসোডে দেবাশিসের মামার কাহিনী শুনবো, সেটাও আপনাদের পরের পডকাস্টে আমি নিয়ে আসবো অবশ্যই। কিন্তু আজকে যতটা দেবাশিস বলল যে প্রথম থেকে সে কাকিনাড়ার বাড়ি থেকে শুরু করে পরবর্তীকালে বিপাসনা এবং তারপরেও চাকরি সূত্রে উত্তরবঙ্গের যে ঘটনা, প্রত্যেকটার মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন সংসারী মানুষকে, যে সংসারী মানুষটি সংসারের সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করেও তার মধ্যে একটা টান সবসময় কাজ করেছে, একটা আধ্যাত্মিকতা টান, এবং সেই টানে কিন্তু সে পজিটিভ শক্তির মুখোমুখি হয়েছে, নেগেটিভ শক্তিরও মুখোমুখি হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত অর্থাৎ দেবাশিসকে জিতিয়ে দিয়েছেন তিনি। এই আধ্যাত্মিক জগৎ আমার মনে হয় অনুভবের জগৎ,
আর বৃহত্তর সামাজিক জীবনকে তো অবশ্যই ধরে রেখেছে। এটা আমি একটা জিনিস বলবো, বিজ্ঞান রহিত এটা নয়। যারা আধ্যাত্মিকতার পথে চলে বিজ্ঞানকে তুচ্ছভাবে বিজ্ঞান নিয়ে চর্চাকে হেয় করতে চায় তারাও ভুল। আর যারা অন্ধভাবে বিজ্ঞান চর্চা করে বলে ভাবে যে আধ্যাত্মিক নেই তারাও ভুল। আচ্ছা, এইখানে একটা কথা তোমায় বলি, এই প্রশ্ন বা বলতে পারো এই ব্যঙ্গোক্তি, এই কটূক্তি, টোটাল মানে মানে একটা শব্দ এসছে, অলৌকিকতা বিজ্ঞান বহির্ভূত। এই কথাটা বারে বারে এসছে, মানে যারা বিষয়গুলো মানতে পারেন না। তোমার কি মনে হয়, মানে অলৌকিকতা কি বিজ্ঞান বহির্ভূত, না অলৌকিকতাও এক ধরনের বিজ্ঞান? আমি এখানে মানে খুব বড় জায়গা থেকে একটা রেফারেন্স টানবো, যেটার মানে হজম করার ক্ষমতা আমার নেই। ভগবান শঙ্কর যখন বলছেন যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, উনি ডিক্লেয়ার করলেন তো, এটা নিয়ে অনেক বিবাদ হয়। আমি নিজের অনুভবে যতটুকু বুঝেছি, যিনি ব্রহ্ম সত্য এটা বলে জানবেন, মানে ব্রহ্মের সাথে ওতপ্রোত হবেন, তার কাছেই জগৎ মিথ্যা। যিনি ওই পর্যায়ে যাননি, তিনি যদি বলেন জগৎ মিথ্যা, তাহলে এটা বুঝতে হবে তিনি নিজে জগতের অংশ এবং নিজেকে তিনি মিথ্যা বলছেন। জিনিসটা মেকি পর্যায়ে চলে মেকি পর্যায়ে চলে যাচ্ছে। নিজেকে সত্য হিসাবে স্বীকার না করে এই আধ্যাত্মিক জার্নি শুরু করা যায় না। অবশ্যই। আর অনেকে ভাবে না আমি ধ্যান করলাম আমার মধ্যে শান্তি চলে এলো, তুমি ধ্যানের পথে এগোতে পারোনি। ধ্যান করছো মানে তোমাকে কৃচ্ছ সাধন, তোমার ডিসকমফোর্ট দিয়ে শুরু হবে, তোমার শান্তি পরে আসবে। এবং শান্তিটাও শেষ নয়, শান্তিটাও শেষ নয়, না তো আনন্দ শেষ না দুঃখ শেষ। সমস্ত কিছুর সংঘাতে যখন সমস্ত ঝড় থেমে যাবে, আমার মনে হয় সেটাই অ্যাচিভমেন্টের শেষ জায়গা। এই জায়গাটা তুমি খুব সুন্দর বলেছো। সাধনার পথে স্থিরতা বলে কিছু নেই। এবং আমি একটা জায়গায় পড়েছিলাম যে এই যে ছোটখাটো শক্তি অর্জন করা, যে আমি একটা কথা বললাম ফলে গেল, বা আমি একটা আন্দাজ করলাম সেটা ঘটে গেল বা ঘটবে বা ঘটেছিল আমি জানলাম, এটা আসলে ঈশ্বরের পথে এগোনো নয়। এটা হলো প্রকৃতি চেষ্টা করে, মানে সবসময় চেষ্টা করে সে যেন আর বেশি এগোতে না পারে। হ্যাঁ, কথাটা তুমি আমাকে বলেছিলে। গিফট দিয়ে দেয়। হ্যাঁ, কথাটা তুমি আমাকে বলেছিলে। বলা যায় এটা একরকম প্রলোভন, যে ঈশ্বরের পথে এগোনো অত সহজ নয়। এটা হলো কি বলতো, তোমাকে বলে দিল যে তুমি এই শক্তি অর্জন করেছো, আর এগোনোর দরকার নেই, আর এগিয়েও না। যে সাধক সেখানেই স্টপ হয়ে যাবে, তার ঈশ্বরের পথে হাঁটা সেখানেই বন্ধ। এই কথাটা তুমি বলেছিলে। এবং এই বলেছিলাম। হ্যাঁ, তুমি বলেছিলে। তোমার সঙ্গে একদিন ফোনে আমার কথা হচ্ছিল, এই কথাটা তুমি বলেছিলে। বলেছিলাম। আর আমার অনেক বন্ধু বান্ধবের সাথে আমার এই কথা হয় সবে, পূর্ব জন্ম কি। আমি বারবার বলি পূর্ব জন্ম নিয়ে ভাবার জন্য এই জন্মে তুমি জন্মাওনি। বাহ, দারুণ। এই জন্মটা অনেক ব্যাপক তোমার কাছে। তোমার কাছে এর একটা আলাদা তাৎপর্য আছে, তাই এসছো। এটা অবশ্য মানে বুদ্ধদেব তার দর্শনে বলেছে, এবং দর্শনটা বিকৃত হয়ে গিয়ে ধর্মটা নষ্ট হয়ে যায়, সেটা বিপাশনা থেকে আমরা জানিয়েছে। ইয়েতে একটা সতী উপাখ্যান বলে একটা যে বিপাশনার পরে হয়, যে সতী বা স্মৃতিটা কি। বুদ্ধদেব এই স্মৃতি জাগরণের কথা বলেছিল। তো এখন যারা বুদ্ধিস্ট ট্রাভেলিজমে আছে না, অনেকে মানুষকে যে পূর্বজন্ম বুঝিয়ে দেবো এই বুঝিয়ে দেবো নিয়ে যায়, কিন্তু বুদ্ধদেব তা বলেননি। কিন্তু উনি বলেছিলেন যে পূর্বজন্মের কর্মফল তোমার প্রতি মুহূর্তে তোমার অনুভবের মধ্যে আঘাত করবে, তুমি শুধু সেটাকে অবজার্ভ করো। পূর্বজন্মে কি ঘটেছিল পর্যবেক্ষণটাই জোর দিয়েছেন, পর্যবেক্ষণটা জোর দিয়েছেন, এবং নিরাসক্তভাবে। এখানে কিন্তু অদ্বৈত বেদান্তের সাথে তার দর্শনের কোনো পার্থক্য নেই, কারো সাথেই কারো কোনো পার্থক্য নেই। ঝগড়া করার জায়গা নয় এটা, যে যে পথে এগোবে, যে যে পথে এগোবে। না হলে আমাদের শ্রীরামকৃষ্ণদেব 23 রকম পথে বা 24 রকম যত রকমের হোক, সমস্ত পথে 2-3 দিনের মধ্যে তিনি ওই জায়গায় পৌঁছে যেতে পারতেন না। তিনি স্বয়ং আধার, সেটা আলাদা ব্যাপার, সেটা অন্য জিনিস। কিন্তু উনি তো এই কলিযুগে দাঁড়িয়ে উনি চোখে আঙুল দিয়ে দেখে দিই, কলিযুগ বলে যদি কিছু থাকে বা এই মডার্ন ইরায় যদি থাকে, উনি তো মডার্ন ইরার প্রোডাক্ট। ইংরাজি শিক্ষা আমাদের এখানে ঢুকে গেছে, উনি নিন। ওনার শিষ্যরা তো ইংরাজি শিক্ষায় সবাই শিক্ষিত, তাদেরকে তো উনি বেছে নিচ্ছেন। নরেন্দ্রনাথকে তো তিনি তার সমস্ত কিছু দিয়ে যাচ্ছেন। তাহলে উনি কিন্তু সমস্ত কিছু প্রমাণ করে দিয়ে গেছেন। আমাদের কিন্তু মানে ঝগড়া করার জায়গাটা নেই, আমাদের বিভ্রান্ত আমরা নিজেদের করছি, কিন্তু বিভ্রান্ত সাধকরা আমাদের করেন না। এটা আমাদের অহমিকা, যেটা আমাদের বিভ্রান্ত করে, যে আমি অমুকের, তুমি কার। তুমি সনাতন ধর্ম নিয়ে কথাটা প্রথমেই ভূমিকায় বলেছিলে বলে আমি এগুলো বলার অধিকার আমার নেই। বলে না যে কুণ্ডলী জাগানো হয়ে গেলে সব, আমি যেটুকু বুঝেছি, আমার অনুভব দিয়ে বুঝেছি, সব কিছু হয় না সিদ্ধ জায়গায় যেতে গেলে। আর তার মধ্যে যারা সিদ্ধ জায়গায় গেছেন, তাদেরকে তাদের গুরু যদি অনুমতি দেয় যে তুমি আরেকজনকে দিতে পারো, তবেই সে দিতে পারে। ওইভাবে গুরু সেজে বসে বললেই হয় না। এবার আমি একটা অন্য প্রসঙ্গে যাচ্ছি। প্রসঙ্গটা খুব বেদনাদায়ক এবং কষ্টের।
তুমি সদ্য মাতৃহারা হয়েছো। আমি কাকিমাকে দেখেছি, ওনারও ঘটনা রয়েছে, ওনার ভিডিও পর্যন্ত আমি করেছিলাম। কাকিমার মুখটা আমার এখন মনে চোখের সামনে পুরো ভাসছে একদম। যাই হোক, দেখো মৃত্যু সবসময় খুব বেদনাদায়ক, এটা ঠিক কথা। আমাদের সামনে থেকে অস্তিত্বটা চাক্ষুষ হারিয়ে যায়, কিন্তু বাকি সবই থাকে, এটা আমার বিশ্বাস। এই যে কাকিমার এই মৃত্যুটা হট করেই হয়েছিল, আমি যখন শুনেছিলাম আশ্চর্য হয়ে গেছিলাম। আমার যে কর্মস্থল, সে কর্মস্থলে আমি একদিন বেরিয়ে যাচ্ছি, বোধহয় না বিকালের দিকে বেরিয়ে যাচ্ছি, আর তখন দেবাশিস ওর উল্টো দিকে কর্মস্থল, ও আসছে। সেই দিন আমি প্রথম জানতে পারলাম, আমি আঁতকে উঠেছি চোখের সামনে, কি করে এটা সম্ভব। এবং যাই হোক, তখন ওর পারিবারিক অনেক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে, সময়টা খুব খারাপ গেছিল। কাকিমার এই যে আকস্মিক চলে যাওয়া, এর আগে বা পরে তোমার অনুভব, সেটা তুমি অতীন্দ্রিয় অনুভব বলতে পারো, অলৌকিক অনুভব বলতে পারো, জাগতিক অনুভব বলতে পারো, আমি তোমার কাছ থেকে শুনতে চাই। ওটা আমার ব্যক্তিগত একটা দুঃখের ঘটনা, তবু বলি, মৃত্যু তো সবার জীবনেই থাকে, রোগ ভোগ ব্যাধিতে মৃত্যু। কিন্তু মার এই মৃত্যুর ক্ষেত্রে মানে এমন একটা অলৌকিক অ্যাঙ্গেল যদি বলেন আছে, যে মা নিজের মৃত্যুবান নিজের সঙ্গে নিয়ে ঘুরতেন। তাই? হ্যাঁ, কেমন সাংঘাতিক ব্যাপার। মৃত্যুবান বলতে আমি কিন্তু বলছি না যে যে সেই বান ছুড়ে মারলো তা নয়। এই মৃত্যুবানটা একটা জ্ঞান। মা তো 70 বছর বয়স নাগাদ মারা গেল। তাহলে মা যখন মাধ্যমিক দিচ্ছে তখন মার বয়স 15, তা 11-এ পড়ছেন। এই সময় মা তার কিছু বন্ধু বান্ধব নিয়ে নদিয়ায় দেবগ্রামের বাড়ি ছিল মা, ওখানে একটা মেলায় গিয়েছিলেন, বা অগ্রদ্বীপের মেলা বা কোথাও গিয়েছিলেন। সেখানে এক সাধুর কাছে তার সব বন্ধু বান্ধবরা হাত দেখাচ্ছে এবং জিজ্ঞেস করছে, তাদের ভবিষ্যৎ সম্বন্ধে জিজ্ঞেস করছে, কে কী চাকরি বাকরি, কেউ বিয়ে থায়, সব জিজ্ঞেস করছে। তা মা যখন হাত দেখাতে যান, মা জিজ্ঞেস করেন আনইউজুয়াল কোশ্চেন ওই বয়সে, যে আমার মৃত্যু কিভাবে হবে। তা তখন সাধু বলেন যে তুমি এই ছোট মেয়ে, অন্য রাজ্যে জিজ্ঞেস করছো সেগুলো জানতে চাও, তুমি তোমার এরকম কেন কৌতূহল যে মৃত্যু কীভাবে হবে সেটা তুমি জানতে চাইছো কেন? তা মা বলল, না, আমার আর কিচ্ছু জানার ইচ্ছা নেই, শুধু আমাকে বলুন আমার মৃত্যু কীভাবে হবে। তা তখন উনি বললেন, মাকে ভালো করে একবার দেখলেন মুখটা, বললেন তোমার বয়সকালে রোগ ভোগে মৃত্যু হবে। তখন মা বললেন যে এটা তো একটা সাধারণ কথা, সাধারণ বিষয়, হ্যাঁ সবাই অনেকেরই হয়, বেশিরভাগ মানুষ। হ্যাঁ, আমাকে এমন কিছু বলুন যেটা আমার ক্ষেত্রেই ঘটবে। তখন আজ থেকে অত বছর আগে মানে কারা ছিলেন আমাদের কমন ম্যান হিসেবে, মানে আশেপাশে ছিলেন, কোনো বিখ্যাত নাম নয়, তারা সাধারণ মানুষের মধ্যে মিশেছিলেন, ভিক্ষা করে দিন কাটান এরকম। তিনি ধ্যানে বসেন, মার কথা অনুযায়ী ধ্যানে বসে, তার মানে কিছুক্ষণ পরে গা খুব ঘামতে থাকে, অস্বস্তি। তিনি একটু রেগে যান, রেগে বলেন, আজকে তোমার মতন এত ছোট একটা মেয়ে, তোমার কৌতূহলের জন্য আজকে একটা আমার সামনে দাঁড়িয়ে থাকা একটা ছোট মেয়ের মৃত্যুর দৃশ্য আমাকে দেখতে হলো। কোট আনকোট এই কথাটা বলছি, মৃত্যুর দৃশ্য দেখতে হলো। তার মানে উনি দৃশ্যটা দেখলেন, বললেন তখন আমার মার বয়স 15 থেকে 16, মাইন্ড করুন। এবং এমন কথা তাকে বলছে, তিনি বাড়িতে কাউকে বলতে পারবেন না, সাংঘাতিক কথা। হ্যাঁ, বলছে তোমার 2 ছেলের 1 ছেলে তোমার মৃত্যুর সময় তোমার কাছে থাকবে না। বাবা, তার মানে আজ থেকে 15-16 বছরের একটা মেয়ে, তার বিয়ে হবে, তার 2 সন্তান হবে, এবং সেই 2 সন্তান পুত্র সন্তান, তাদের একজন তার মৃত্যুর সময় তাকে থাকবে না। কত দূর এগিয়ে জিনিসগুলো বলা, ভাবা যায় না। আমি মা মরে যাওয়ার পর আমার মাসিদের জিজ্ঞেস করেছি, 3 বোনরা তো, দিদি বোনরা তো খুব কাছের হয়, যে মা কখনো তোমাকে এই কথাটা বলেছে? আমার দাদাকে বলেননি, আমার মাসিদের বলেননি, মা বাড়ি কেউ জানে না। টাইম টু টাইম শুধু আমাকে মাঝে মাঝে বলেছে, কারণ মার একটা আন্দাজ পেয়ে গেছিলো যে আমি থাকবো না মৃত্যুর সময়, যে কোনো কারণেই হোক। মা আমাকে ছোটবেলা থেকে মাঝে মাঝে কথাটা, প্রসঙ্গটা উঠতো আমি যখন একা থাকতাম সাধারণত। তা সব থেকে মানে আশ্চর্যের বিষয় 2-3টে ঘটলো, যে আমরা কিভাবে নিয়তির দাস, যে আমরা নিজেদেরকে অনেক ক্ষমতাবান ভাবি, তো আমি ভাবি আমি এই ব্যবস্থা করে রেখে দিয়েছি, আই এম সিকিউর, কিন্তু নিয়তির কাছে আমরা খেলার পুতুল, কখনোই সিকিউর, খেলার পুতুল পুরো। হ্যাঁ, ওই ভাস্ট যে শক্তি, তার কাছে আর কোনো শক্তি কোনো অবশ্যই কাজ করে না। তা মার এই সাধুর একটা সাধু বাবা বললেন, আরেকজন মানে বৈষ্ণব যোগী পুরুষ, তিনি মার ঠাকুমাকে দীক্ষা টিক্ষা দিয়েছিলেন,
তিনি বলেছিলেন যে তোমার 70 বছর নাগাদ ফাড়া আছে, আচ্ছা আগে অনেক ফাড়া যাবে, আচ্ছা 70 বছর নাগাদ যে ফাড়াটা সেটা মোক্ষম, এবং ওইটা কাটাতে পারলে তোমার 15 বছর আয়ু আচ্ছা। আরও বৃদ্ধি। মাঝে মাঝেই আমি ঘুরতে যেতে চাইতাম, বিপাশনা যেতে চাইতাম। হ্যাঁ হ্যাঁ মা বলছে এই বছরটা তুই কোথাও যাস না। আড়াই মাসে ঝগড়া করতাম যে আমি গেলেই কি তুমি মরবে, এটা হয় নাকি? হুম, হুম। আমি গেলেই কি তুমি মরতে, আমি কোথাও কিন্তু গেলে তুই মরে ওনাকে যেতে আতঙ্কটা ওনার ছিল, সবসময় তাড়া করে বেরিয়েছে। তাড়া করে বেরিয়েছে। হুম। বলছে না তুই এই বছরটা কোথাও যাস না। অথচ দেখো এখানে হ্যাঁ। একটা ব্যাপার, তোমার তো একজন দাদা রয়েছেন, হুম। তাকে তিনি এটা বলেছেন কিনা না কখনোই কখনোই বলেনি, বলেননি। অথচ তোমার ক্ষেত্রে উনি এতটা কনফার্ম, কনফার্ম। তুমি সেই ব্যাখ্যাটা বোধহয় আজকে দিতে পারবে না। সেটা ওনার হ্যাঁ। পক্ষেই বলা সম্ভব হতো হ্যাঁ যে ছোট ছেলের উপরই কেন তার এটা মনে হতো। হ্যাঁ, তারও কিছু নিগূঢ় কারণ আছে, আচ্ছা। সেটা অতটা অযৌক্তিক কথা আমি এই পডকাস্টে বলতে পারবো না। একেবারে কিন্তু ওগুলো বলা অনুভবের যাবে না। স্তরে জিনিসটি সত্য। আমি নিজে তো অনুভব করিনি, অনুভবটা মার ক্ষেত্রে। ওনার নিজের কাছে সত্য সেই অনুভবটা। হ্যাঁ যেটা আসলে ব্যাখ্যার বাইরে। হ্যাঁ, আমার অনুভবে তো নেই। আমি নিজের অনুভব ছাড়া ঠিক। আমি কারোর সামনে কোনো কথা বলি না। ঠিক, ঠিক। আর যেটা বলি আমি আগাম বলে দিই যে এটা আমার স্পেকুলেশন, এটা ভুল হতে পারে। যে কোনো তোমার একটা ওনার ব্যক্তিগত সম্পর্কের একটা হিসাবে উনি বুঝেছিলেন। হ্যাঁ, এটা তো সাধু বাবা বলেননি হুম। যে তোমার ছোট ছেলে না থাকবে না, এটা বা বলেন বড় ছেলে থাকবে না, এটা তাহলে বলেন। ছোট আমি ক্ষেত্রে তাও এটা একটা ঘটতে আভাস পারে। আপনাকে দিই। হ্যাঁ। সম্ভবত উনার কোনো পূর্বজন্মের হিসাব নিকাশ অনুযায়ী উনি ভেবেচিন্তে এটা ঠাউর করেছিলেন আচ্ছা। যে এ থাকবে না। তার থেকে সব দুটো আশ্চর্যের ব্যাপার, সেটা হচ্ছে কি আমার মার মৃত্যুর কয়েক মাস আগে আমরা দুজন একসঙ্গে বসে গল্প করছি, ঘরে কেউ নেই। উনি এই গল্পটা বলতে বলতে আমাকে বলছেন যে এখন তো তোরা দুই ভাই আমার কাছে থাকিস। মানে ওনার হিসাব কাজ করছে যে 70 বছর চলে 70 এসছে। এবং দুটি ছেলে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তোরা দুই ভাই আমার কাছে থাকিস, তাহলে আমি কিভাবে মারা যাব? তাহলে ঘটনাটা কি ঘটবে? হ্যাঁ যেটা বলেছিল হ্যাঁ, সেই হিসাবে। তাহলে কি ওটা সাধু বাক্য সত্যি হবে না? হ্যাঁ। একদিকে বাঁচার একটা হ্যাঁ, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। সত্যি না হলে আমি আরো বাঁচবো। অন্যদিকে কৌতূহল। কৌতূহল, মানে হ্যাঁ তুমি ভেবে দেখো কৌতূহলের বিষয়টা কিন্তু হালকা নয়। হ্যাঁ কিন্তু জিনিসটাকে উনি কতটাই সাবলীল করে তুলেছিলেন। এখানে বলি তুমি তারপরে এই যে অনুমান আ পরবর্তীকালে তোমার মতন করে তুমি বলো এটার ফলশ্রুতিতে তুমি কি দেখলে? এই ফলশ্রুতি তো আমার জীবনে সাধনালব্ধ জ্ঞানের থেকেও বেশি অনুভব আমাকে ঋদ্ধ করেছে। হুম, হুম। যে মানুষের মৃত্যু, এই যে বললাম না মৃত্যুবান হুম, হুম। নিয়ে ঘুরতেন, মৃত্যু মানুষের জ্ঞান। আমার তো মনে হয় যে আমরা জন্ম থেকেই মৃত্যুর জ্ঞান নিয়ে জন্মেছি, না হলে আমাদের জীবনে মৃত্যু আসতো না। আমরা তো শেষের দিকে এগিয়ে আর চলেছি আমাদের সবাই। যদি সাধনার পথে অগ্রসর হতে হয়, আমাদের মৃত্যুর দেবতার কাছে পা নত করে, মাথা নত করেই মনে হয় আমাদের হ্যাঁ, এগোতে হবে। এগোতে হবে। তুমি এবার বলো যে হ্যাঁ তোমার মার ক্ষেত্রে তুমি কি হ্যাঁ, ঘটলে? মার কি ক্ষেত্রে দেখলে? যেটা মানে ঘটতে আরম্ভ করলো, হ্যাঁ, হ্যাঁ। যখন ওই মার সাথে আমার এই কথাটা হচ্ছে কয়েক মাস আগে, তখন আমাদের বাড়ির পরিবেশ অ্যাবসলিউট ব্লিস, মানে খুব আনন্দের পরিবেশ, খুব সুন্দর, এভরিথিং রানিং স্মুথলি। হুম, হুম। আমরা ভাবছি এই অবস্থায় আর 1-2 বছর চললে আমরা খুব ভালো জায়গায় এবার পৌঁছে যাবো, নানা কিছু ম্যাটেরিয়ালিস্টিক চিন্তা ভাবনা করছি। হঠাৎ করে মানে একটা ঝড় এলো। ঝড়টা এলো কি, আমার স্ত্রীর শরীর খারাপ হতে আরম্ভ করলো, দুর্বলতা, হুম, আউট অফ ব্লু। হুম, এবং আমরা ওটা ঠাউর করতে পারলাম না। ডাক্তার দেখালাম, ডাক্তাররা ওই সব ডিভাইডার মানে এমন জিনিস দিচ্ছে যেটা রোগটা ধরতেই পারলো না। হতে হতে গিয়ে একদিন আমার স্ত্রী মানে তার ভিটি, ওটাকে বলে ভার্টিকুলার টার্বুলেন্স বা টাইকার্ডিয়া বলে, যা বা হার্ট ফেলের মতনই বলে ওটাকে, হুম, হুম। একদম আমার সামনেই পুরো মানে ফরেন বডি হয়ে পড়েছিলেন কয়েক মিনিট। দাঁত মুখ খিচিয়ে একদম দেহ থেকে প্রাণ বেরিয়ে গেছিলো। হুম, কোনো মতে আমার দাদা সিপিআর করে, হুম, হুম। করে আবার নিজে থেকেই কনসাসনেস গেইন করে। আচ্ছা, আচ্ছা। তখন আমরা বুঝতে পারিনি ব্যাপারটা হার্ট রিলেটেড। হুম, এই হার্টের প্রবলেম ধরা পড়লো, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট হলো। হুম, হুম। বাড়িতে মানে হঠাৎ করে ঝড়, মানে আমার স্ত্রী বাঁচবেন না এরকম একটা অবস্থা। আচ্ছা। আমার সন্তান মাতৃহারা হতে চলেছেন। হুম, হুম, খুব টেনশন, মানে বাড়ির সেই সুখের অবস্থা কিন্তু আর নেই, হুম, হুম। হঠাৎ করেই ঘটলো হঠাৎ এটা। করে হলো। হুম, এইবার আমি তার আগে কিছুদিন আগে এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম, হুম, বিশাখাপত্তনম ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিলাম, সেটা ক্যান্সেল হলো। ভাইজ্যাক। মা খুশি হলো, ভাইজাক, হুম, মা খুশি হলো যে আমি ঘুরতে যাচ্ছি না। হুম, হুম। তারপরে কিন্তু এই ঘটনা ঘটলো, এবং পর্যায়ক্রমে সেই সময়টা আমার এলো যে আমার স্ত্রীকে নিয়ে আমাকে ব্যাঙ্গালোর যেতে হলো। আচ্ছা। আচ্ছা, এবার পরিস্থিতি বুঝুন। মা বলছে আমি বাঁচি মরি, ওকে বাঁচাতে হবে, হুম, হুম। ১ নম্বর কথা। দ্বিতীয় কথা, আমি স্ত্রীর সাথে ব্যাঙ্গালোর যাব, আমার মানে আমার স্ত্রীর যে দিদি, তাকে রাজি করালাম একসঙ্গে যেতে। হুম, হুম। মা সঙ্গে কিন্তু থাকবে। কোথাও না কোথাও ভেবেছিল তাহলে কি আমি যাব না, মানে তাকে দিয়ে পাঠাবো। হুম, হুম, কিন্তু পরিস্থিতি এমন, এতটাই কঠিন রোগ আমার মিসেসের, হুম,
যে লজ্জায় সেটা বলতে পারলো না যে তুই যাস না, মনে মনে চেয়েছিল যে ছেলে আমার কাছে থাকুক। তবে তখন তিনি বোধহয় হুম। কিছুটা স্পন্দন বুঝতে পেরেছিলেন। হ্যাঁ, মৃত্যুটা রোগে হবে, কিন্তু রোগের থেকেও তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে তার সেই পূর্ব ঘোষিত স্মৃতি। হ্যাঁ, হুম, যে তাহলে কন্ডিশনটা কেমন দাঁড়াচ্ছে যে এই মায়ের যে রচনা, হুম, 2 ছেলে পাশে থাকলে মরবে না, এক ছেলে থাকবে না, তাহলে 2 ছেলে পাশে থাকলে আমি মরবো না। হুম, 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 হুম। উনি সবসময় চাইছেন দুজন হ্যাঁ, থাক। থাকুক, কিন্তু উনি বলতে পারছেন না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার আমি, মা চাইছে, আমি বুঝতে পারছি আমি আমি মাকে কথা দিতে পারছি না যে আমি তোমার পাশে থাকবো। যা পরিস্থিতি সেই সময়। আমি তখন আমার মনে হয়েছে, একসময় মনে হয়েছে যদি মাকে বাঁচানোর জন্য আমি থেকে যাই। হুম, হুম, এবার ভগবান করে না হলো যে আমার ছেলে মাতৃহারা হয়ে গেল। হুম। তখন কিন্তু মানুষজন এই ছেদ যুক্তি যে তুই তখন গালগপ্প করছো তুমি, তখন তারা মানবে না। তোমার কর্তব্য ছিল না ওকে নিয়ে যাওয়ার হুম, ওখানে। হুম। এই লোকলজ্জার ভয়ে তখন কিন্তু বাধ্য হলাম যেতে। মানে একদিকে মা আরেকদিকে হুম। স্ত্রী আমার এবং তখন ভয়ঙ্কর এবং অবস্থা। দুজনেই লক্ষ্য করো হ্যাঁ, দেবাশিস, দুজনেই তখন মৃত্যুর সামনে দাঁড়িয়ে। সামনে দাঁড়িয়ে একজন জ্ঞানত আর একজন অসুস্থতা জনিত কারণে। জনিত কারণে। অদ্ভুত এবং সম্মিলন। এবং মা কিন্তু তখন মানে যেটা হয় না, মৃত্যুর আগে সেই প্রদীপ বলে না হ্যাঁ, নেবার আগে জ্বলে ওঠে। হ্যাঁ। মার কিন্তু ভয়ঙ্কর এনার্জেটিক অবস্থা, মানে প্রচুর কাজ করছে, এই করছে, এর সাথে গল্প করছে, মানে আমি যদি কাউকে বলি যে মা মরে যেতে পারে বলে আমি যাইনি, হুম, তার জন্য ও মারা গেল, মানুষজন মানে শুনবেই না। ছেড়ে কথা বলবে না সেটা আমাকে, শুনবেই না। কারণ তোমার মাথা সুস্থ। হুম। আর মা যদি সত্যি বলতে গিয়ে ওই 1.5 মাস কাটিয়ে আরো 15 বছরের জীবনযাপন করে, কেউ এটা বিশ্বাস করতে চাইবে না। আসলে দেবাশিস, জীবনের কিছু সত্য হ্যাঁ, থাকে যে সত্যগুলো সত্যই প্রকাশ করা যায় না করা যায় না। সমাজের কাছে। মা তো আমাকে ছাড়া কারো কাছে প্রকাশ করতে পারেনি হ্যাঁ, এটা। হ্যাঁ। এটা তুমি জানো আর উনি জানেন। আচ্ছা বলুন, একটা 16 বছরের মেয়ে, হ্যাঁ। আর তখনকার দিনে, আজকাল মেয়ে হলে একটা তখনকার দিনে বিয়ে তার কথা সে মুখ ফুটে বলতেই পারতো না। বাড়ি থেকে যাকে বিয়ে দিতে তাকে বিয়ে করে নেবে। হুম। সেখানে তার বিয়ের পর 2টো ছেলে হবে, সে সব বলবে কাউকে গল্পটা? এটা অসম্ভব। তা ভাবুন এই ব্যাপারটা কেমন? কিন্তু সত্যটা তার জানা হয়ে গেল। জানা হয়ে গেল। ওই জন্য ওই জ্ঞানটাকে আমি বলছি কি কিউরিওসিটি না হওয়াই ভালো। যেমন সেই কোন গ্রিক সম্রাটের হয়েছিল না, হুম, হুম, অন্ধ হয়ে মানে মৃত্যুর এই যে কিউরিওসিটি, জেনে যাওয়া, পূর্বজন্ম জেনে যাওয়া, কি হবে জেনে, এই মুহূর্তে দাঁড়িয়ে ক্রিয়া করতে হবে আমাদেরকে। এইবার আরেকটা জিনিস ঘটেছিল কি, আচ্ছা। ওই যে 2-3 মাস না, হুম। আমার বাড়ির মানে প্রত্যেকটা মানে ইনঅ্যানিমেট অবজেক্ট জেগে উঠেছিল। কিরকম? মানে এই যে মনে হলো একটা কম্পিউটার খারাপ হয়ে পড়ে গেল, একটা ঘড়ি খারাপ হয়ে দেওয়াল দিয়ে খুলে পড়ে গেল, আচ্ছা। আমি টয়লেটে বসেছি, পেছন থেকে সিস্টেমটা খুলে পড়ে গেল, ও। পেরেক দেওয়াল থেকে খুলে পড়ে মানে যাচ্ছে। নেগেটিভিটি গুলো মানে প্রকাশ যে পাচ্ছে। কি পাচ্ছে যে কিছু একটা ঘটতে চলেছে আমার ও, বাড়িতে। যেটা ভালো নয়। হ্যাঁ, আর মনে হচ্ছে কেউ যেন আমাদের অবজার্ভ করছে। তা আমরা ভেবেছিলাম যে, আমি ওই সময়টার জন্য ভেবেছিলাম যে কেউ হয়তো কোনো অপশক্তির মানে কিছু একটা করেছে আমাদের হুম, বিরুদ্ধে, হুম, 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 এরকম হুম, একটা চিন্তা মাথায় এসেছিল। হুম, হুম। পরে আমি বুঝতে পেরেছি না, অপশক্তি নয়, স্বয়ং মহাকাল। আমরা কোনো ওই ইঙ্গিতগুলো দিব্য দিচ্ছিলেন। পুরুষের যিনি হুম, দেখেছিলেন, হুম, ওই সময় দাঁড়িয়ে যিনি ধ্যানে দেখেছিলেন, হুম। সেই ধ্যান ক্রিয়ার প্রভাবে হয়তো আমরা তার অনুভব করতে পারছিলাম যে মানে আমাদের সেই আসছে। যোগাযোগটা হচ্ছে ওনার সাথে। হ্যাঁ, আসছে। হুম, যে উনিই বুঝিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তার মানে কি যিনি অনুভবে দেখেছিলেন ওই সময় মোমেন্টের মধ্যে, হুম, কিছু হুম, মোমেন্টের হুম, জন্য, হুম, হুম, কিন্তু ওই মোমেন্টের মধ্যে কিন্তু স্প্যান অফ টাইমটা দেখছেন। হুম, 2 ডাইমেনশনাল হুম, চিত্রে হুম, ধরি। হুম, হুম। এবং যেটাকে বলে হ্যাঁ, টাইম মেশিন। হ্যাঁ, এটা অনেকটা ওয়ান কাইন্ড অফ টাইম মেশিন। উনি উনি দেখেছিলেন, দেখেছিলেন। ওনাকে বলেছিলেন হ্যাঁ, এবং টাইম মেশিনে হ্যাঁ, কাকিমা 50 বছর ধরে হ্যাঁ, ভ্রমণ করেছেন। হ্যাঁ। এই মেশিন কিন্তু ইম্যাটেরিয়াল। অবশ্যই, এটা অবশ্যই। কিন্তু শুধুমাত্র সূক্ষ্ম জ্ঞান, ও, এটা কোনো এর মধ্যে কোনো যান্ত্রিকতা নেই। যান্ত্রিকতা নেই। হুম, সূক্ষ্ম শুদ্ধ জ্ঞান। হুম, কিন্তু আমি একটা ভাবি আজ থেকে ৫০-৬০ বছর আগে তিনি হুম, দেখে তিনি প্রেডিক্ট করলেন। হুম। কিন্তু তিনি এমন কোনো মহাযোগী নন যার কথা বই পুস্তকে লেখা থাকে। তাহলে আমাদের দেশে কারা ঘুরে বেড়াচ্ছে? অবশ্যই, অবশ্যই দেবাশিস এবং প্রিয় দর্শক আপনাদের জানাই সাধক অলৌকিক রহস্য চ্যানেল কিন্তু এই কাজটাই করছে। যারা আ আমাদের স্বনামধন্য সাধক সাধিকা রয়েছেন, আমরা চেষ্টা করি সবসময় উঁচু-নিচু এমন ব্যাপার নেই। কিন্তু প্রচারের মাধ্যমে আমরা তাদের তুলে ধরার চেষ্টা করি। এটা আপনাদের কাছে নতুন কোনো ব্যাপার নয়। আপনারা এই কারণে আমাকে অনেক কমেন্টও করেন, অনেক উৎসাহব্যঞ্জক কমেন্টও করেন। সেই কারণে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু আজকে দেবাশিস আ দুজনের কথা বললেন প্রিয় দর্শক। একজন লঙ্কা বাবা, আরেকজন যিনি বলতে পারা যায় মানে আধ্যাত্মিক টাইম মেশিন যেটাকে বলে অনুভূতির টাইম মেশিন দিয়ে আ দেবাশিসের মায়ের মৃত্যু সনদ ঘোষণা করেছিলেন, পূর্ব নির্ধারিত যা। এগুলোকে আপনারা কি বলবেন? আধ্যাত্মিকতা? অলৌকিকতা? ম্যাজিক? কি বলবেন আসলে?
অনুভূতির স্তরে সবই সমান। ওই আমার মার মৃত্যুর সাথে যুক্ত একটা ঘটনা একদম না বললেই নয়। মানে এই যে মার যে মৃত্যুর ভবিষ্যৎবাণী, এটা তো মা বহুবার আমাকে বলেছে, মানে বছরের অন্তরালে বলেছে, এবং মৃত্যুর 2-3 মাস আগে, 1 সপ্তাহ আগে আলোচনা হয়েছে। এই নিয়ে আমরা চিন্তিত ছিলাম। কিন্তু যেদিন আমি দক্ষিণ ভারতে যাওয়ার জন্য, মা স্ত্রীর চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যাওয়ার জন্য এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সেই মুহূর্ত থেকে আমার কিন্তু এই পুরো ব্যাপারটা, মানে এই ভবিষ্যৎবাণীর ব্যাপারটা, আমি না থাকলে মৃত্যুর যে ব্যাপারটা, সমস্ত কিন্তু আমার মাথা থেকে বিস্ফোরণ ঘটে গেছিলো। এবং মার মৃত্যুতেও আমার এটা মনে পড়েনি। তার 4 দিন পরে আমি বাড়ি ফিরি, তারও 2 দিন পরে আমার এক এক করে সমস্ত ঘটনা স্মরণে আসে, যে এতবার বলা ঘটনা, এতটা জানা ঘটনা, যেটা নিয়ে আমি এত চিন্তিত ছিলাম, সেটা আমি কী করে ভুলে গেলাম। এই গ্লানি, মানে এই কালের যে কী পরিহাস মানুষকে নিয়ে, যে তিনি সব কিছু ভুলিয়েও দিতে পারলেন ওই সময়। হয়তো উনি চাননি যে আমি, মানে মার মৃত্যুতে কোনোভাবে বাধা হয়ে দাঁড়াই, বা আমি আমার গুরু বা ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করি যে ওনার প্রাণ ভিক্ষা দাও। হয়তো এটা তিনি চাননি, বা আমার হয়তো কোনো বিস্মরণের ভুল। এই জিনিসটার জন্য কিন্তু আমি সারা জীবন গ্লানিযুক্ত থাকব, যে আমি মার মৃত্যুটাকে আটকানোর ক্ষমতা তো আমার ছিল না, এটা স্বাভাবিক একটা রোগে মৃত্যু। কিন্তু আমার কাছ থেকে যেটা তিনি চেয়েছিলেন, যে পুত্রের সান্নিধ্য, যার জন্যে তিনি বেঁচে যাবেন, এমনটা তিনি ভেবেছিলেন হয়তো তার এই ভবিষ্যৎবাণীর গুণে। কিন্তু পুত্র হিসাবে কিন্তু আমার সেই গ্লানিটা থেকে গেল। এই জায়গাটায় কিন্তু আমি অপরাধী হয়ে থাকলাম। আর আরেকটা জ্ঞান, এটা মানলাম যে নিয়তির ওপর আমরা কেউই নই। নিয়তির অমুক সত্যকে আমাদের মেনে নিতে হবে। মার মৃত্যু কিন্তু আমাকে এই জ্ঞানটাই, মানে এই শিক্ষাটাই দিয়ে গেছে, যে যতই যে কিছু করুক, নিয়তি মানে নিজেই ডিরেক্টর, নিজেই সব কিছু। সব কিছু সে মানুষের জীবনটাকে নিয়ন্ত্রণ করে ঘটিয়ে দেয়, একেবারে তার নিজের নিয়মে করে, খেলার ছলে করে। এর মধ্যে কোনো বিজ্ঞান ভিত্তিক সত্যর থেকেও ঊর্ধ্বের একটা জগৎ আছে, এটা আমি তোমার চ্যানেলে আমি এটা অকপটে স্বীকার করি। হ্যাঁ, বিজ্ঞান ভিত্তিক যান্ত্রিক সত্যের ঊর্ধ্বেও একটা জগৎ আছে। সেই জগৎ বিজ্ঞানকে স্বীকার না করলেও এই স্থূল দেহে সে নিজের উদ্দেশ্যগুলো, ঐশী উদ্দেশ্যগুলো সমস্ত কিছু আমাদের মধ্যে দিয়ে করিয়ে নিচ্ছে। আমাদেরকে ওখানে রেয়াত করছে না সে। তাই জন্য আমি এই ঘটনা আমার জীবনে গভীরভাবে রেখাঘাত করেছে, এবং আমার আধ্যাত্মিক জীবনেও অনেকে বলে না যে মার মৃত্যুর পর মানুষ আসলে সাধন করার জন্য মুক্তি পায় বা এই পায়। অত কিছু আমি জানি না। আমি তো এখন সংসার সামলাচ্ছি, সেটা সাধন জগতে অতটা নেই। তবু হয়তো একটা গভীর শিক্ষা আমাকে দিয়ে গেছে। এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। এই যে মার যে, মানে মৃত্যু, তার যে ভবিষ্যৎবাণী, 2-3 মাস ধরে আমরা ভয়ঙ্কর কিছু ঘটে যাওয়ার আভাস পাচ্ছিলাম। তা আমাদের সবার নজর চলে গেছিল বাড়িতে একজন যিনি অসুস্থ হয়েছেন, তাকে কীভাবে বাঁচানো যায়। ওই মুহূর্তে মাকে কিন্তু নিয়ে ভাবিনি। এবং যখন আমি দক্ষিণ ভারত চলে গেলাম, যাওয়ার সময় যে পরিস্থিতি, আমি তো জানি আমার একটা চরম দৈব দুর্বিপাক নেমে আসছে আমার জীবনে। তারপর ব্যাঙ্গালোর গিয়ে যেটা ঘটলো, 30 তারিখ বিকেলবেলায় অ্যাট এ টাইম আমি জানতে পারছি যে না, যে উদ্দেশ্যে ছিলাম ওখানে সেটা সফল হতে চলেছে। চিকিৎসা ফলপ্রসূ হবে, একটা ভালো সার্জারি হবে, সেটাও মানে ঠাকুরের কৃপায়। আর এখান থেকে আমি খবর পাচ্ছি যে আমার মা সুস্থ হয়ে উঠেছেন, মানে 2-3 দিনের মধ্যেই তাকে ডাক্তার ছেড়ে দেবেন, এখন মোটামুটি ভালোই আছেন। তখন আমি ওখানে বসে, ওই হোয়াইট ফিল্ড সত্যসাই মন্দির, ওখানে একটা জায়গায় মা মনসা দেবীর একটা মূর্তি আছে, খোলা জায়গায়। তার পাশেই আমি ওখানে বসে একটু, ওখানে গিয়েও আমি একটু ধ্যান ট্যান করছিলাম। মনের তো এই অবস্থা, আর কি করব। তা বসে বসে ভাবছি যে আমার তো চারদিক তো অন্ধকার করে নেমে এসেছিলো, ঝড়ঝঞ্ঝা, সর্বনাশ। তার মধ্যেও তা সব হট করে ভালো হয়ে গেল। তাহলে কি আমি মনে হয় একটা দৈব কৃপা ঘটে গেল আমার জীবনে, যে সব ভালো হয়ে গেল, মানে এদিকেও ভালো হয়ে যাচ্ছে, ওদিকেও ভালো হয়ে যাচ্ছে। আমার তাহলে কি এবার সেই ক্ষতিটা হলো না, হ্যাঁ, এড়িয়ে যেতে পারলাম। এইটা আমার মনে হচ্ছে, বিকেলবেলায় বসে মনে হচ্ছে যে ওখান থেকে খবর পাচ্ছি যে হ্যাঁ অপারেশন হবে, যেটা পাওয়া যাচ্ছিল না সেই যন্ত্রটা পাওয়া গেছে। আবার এদিক থেকে খবর পাচ্ছি যে মাকে ছেড়ে দেবে, মা সুস্থ হয়ে গেছে, 2-3 দিনের মধ্যেই ছেড়ে দেবে। সেই জন্য আমি সেই দিন রাত্রিবেলায় ভাবলাম যে অনেক দিন তো খুব কষ্ট গেল, এবার একটু শান্তিতে ঘুমাবো। মোবাইল সুইচ, মানে মিউট করে দিয়েছিলাম। বাড়ি থেকে মিনিমাম 10-12 বার ফোন এসেছিলো ওই রাতে, দুর্যোগের রাত। তারপরে হচ্ছে ঘুমাচ্ছি, এবং অপূর্ব প্রশান্তিযুক্ত নিদ্রা। যে রাতে আমার মা আমায় ছেড়ে চলে যাবেন,
সেই রাতে আমার অপূর্ব প্রশান্তিযুক্ত নিদ্রা, মানে বলে বোঝাতে পারবো না। ওই 1-1.5 মাস হয়তো ভালো করে ঘুম নেই তার মধ্যে, কিন্তু আবার 1 ঘন্টা পর পর ঘুম ভেঙে যাচ্ছে। আশ্চর্য! কিন্তু ঘুম ভেঙে গেলে যেটা লোকে তো কষ্টে ঘুম ভাঙে, অস্বস্তি হয়, কোনো অস্বস্তি নেই। খুব সুন্দর সুখের নিদ্রা, আবার ঘুমাচ্ছে আবার নিদ্রা। এরমভাবে 4 বার 5 বার ঘুম ভেঙেছে আমার রাতের মধ্যে। আমি একবারও আমার মোবাইলটা দেখতে যাইনি যে মোবাইলে কোনো মিস কল, আমার মাথাতেই আসেনি। আমি তো ভাবছি আমার জীবনে আবার আনন্দের সব সূচনা হয়ে গেল, সব কিছু ঠিক হয়ে গেল, এলোমেলো ঝড়টা হঠাৎ করে থেমে গেল, এমনটা ভাবছি। এদিকে বাড়িতে আমার ছেলেকে নিয়ে ওর জেঠু শুয়েছে, শুয়ে আলোচনা করছে, দেখ আমাদের মনে হয় বিপদের দিন চলে গেল, তোর মা ওদিকে ভালো হয়ে ফিরে আসছে, এদিকে তোর ঠাকুমাও ফিরে আসছে, আমাদের আবার বাড়িতে আনন্দ চলে এলো। এরকমটা ভাবছে, হঠাৎ 10:30 11টা নাগাদ হসপিটাল থেকে ফোন যে আপনার মার এই সিমটম খারাপ হয়ে গেছে, আপনি এখান থেকে ট্রান্সফার করে নিয়ে যান। তাহলে মানে আমরা নিয়তি নির্ধারিত যেটা, সেটা ঘটবেই। ঝড় উঠবে, থামবে, খেলা খেলবে, কিন্তু সেটা ঘটবেই। ওই যে উনি বলেছিলেন যে যিনি ধ্যানে বসলেন এবং ধ্যানে বসে ওনার খুব কষ্ট হয়েছিল, উনি বলেছিলেন কুজ্ঝটিকার রাত, এই কথাটা আমি বলতে ভুলে গেছি, কুজ্ঝটিকার রাত, ঠিক আছে, ভয়ঙ্কর সেই রাতে তোমার মৃত্যু হবে এবং তোমার এক ছেলে তোমার দাহ কার্যে থাকবে না। স্পষ্টভাবে বলেছিলেন দাহ কার্যে থাকবে না, তোমার এক ছেলে, ছোট বড় এভাবে উল্লেখ করে বলেননি, এবং 2 ছেলের মধ্যে এক ছেলে, এই কথাটা উনি বলে দিয়েছিলেন। তখন মা কিন্তু নিজের ফ্যামিলি কাউকে এই কথাগুলো বলতে পারেনি ওই সময়। হ্যাঁ, 15-16 বছরের মেয়ে, সে এই কথা কি করে বলবে? তার বিয়ে হবে, তার 2 ছেলে হবে, এক ছেলে মৃত্যুর সময় থাকবে না। যখন ঘটছে সে সময়ও আমরা সংশয় করছি, 2-2.5 মাস আগে বসে আমরা ভাবছি যে কি করে ঘটবে। দুজনেই তো আমরা একসঙ্গে আছি, বাড়িতে আছি সবাই, তাহলে এটা কি করে ঘটবে? কি করে ঘটবে, যেটা ঘটার সেটা কি করে ঘটবে, তিনি মানুষকে বিবশ করে দেন। এবং আমি ওই 7 দিনের জন্য পুরো ভুলে গেলাম, মানে জিনিসটা নয় যে আমাকে মৃত্যুর 2 দিন আগে বলেছে একটা রহস্যের কথা তোকে জানাচ্ছি, এমন নয়। আমার জীবনে বছরের অন্তরালে, কয়েক বছরের অন্তরালে কয়েকবার এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে মার সাথে, এবং আমি ডিসবিলিভ করতাম। এর আগে আমার একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে মানে আমার খুব ঘনিষ্ঠ একজনের মানে মৃত্যুর দৃশ্য আমি ধ্যানে বসে, তিনি মারা যাওয়ার দৃশ্য নয়, মানে আভাস, তার মারা যাওয়ার 17-18 দিন আগে দেখেছিলাম, এবং দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তাকে আমি বলতে পারিনি, তিনি আমার খুব স্নেহ করতেন, যার মৃত্যু করোনায় হয়, ঠিক আছে। এবং এই জন্য আমার মনের মধ্যে একটা খুব গ্লানি কাজ করতো যে আমি ধ্যানে বসলে যদি খারাপ জিনিসটা দেখি, তার মানে এমন একটা হতো যে আমি চিন্তা করছি বলে এটা হচ্ছে, তাহলে আমার এই নেগেটিভ চিন্তা করা উচিত নয়। সেই জন্য আমি মার ব্যাপারটা, মা যতবারই বলতেন আমি অ্যাভয়েড করতাম, আমি চিন্তা করতে চাইতাম না ওটা নিয়ে, আমি ভয় পেতাম বলে, যে আমি চিন্তা করলে যদি এটা ঘটে তখন তো আমি আর পাপী হয়ে যাব না। এবং মা যখন বলছে যে তোমার যখন ঘটার ঘটবে, আমি বাইরে গেলে কি ঘটবে, তোমার যখন ঘটার হয়তো আমি যখন বাইরে থাকবো এমন একটা কিছু ঘটবে। কিন্তু হ্যাঁ, সেরকমই ঘটলো যেটা বিবশ করে দিল, চাইলেও কিছু করার ছিল না। এইটা হচ্ছে নিয়তির জোরের উপর আমাদের জোর খাটে না। তো দেবাশিস, কাকিমার আত্মার আমি সদ্গতি প্রার্থনা করি ঈশ্বরের কাছে, উনি যেন ভালো থাকেন, যেখানেই থাকেন ভালো থাকেন। ওনার সাথে ব্যক্তিগতভাবেও আমার যোগাযোগ ছিল। প্রিয় দর্শক, এর পরবর্তী এপিসোডে আমরা আরও কিছু আনবো, যেটা দেবাশিসের নদিয়ার মামার বাড়িতে মাতুল বংশের বেশ কিছু ঘটনা। অপেক্ষা করব সেই সময়ের জন্য। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি আমি এবং দেবাশিসকে আবারও আমি কিন্তু আমাদের এই পডকাস্টে আসার জন্য সাধক অলৌকিক যে রহস্য স্টুডিও, তুমি প্রথম পদার্পণ করলে, এটা আমার সৌভাগ্য। না, আমার সৌভাগ্য তোমার চেয়ে আরো বেশি, তোমাকে আনতে পেরেছি। তোমার এই অভিজ্ঞতাগুলো আমি ধরে রাখতে পারলাম। জানি না দর্শকরা কতটা গ্রহণ করতে পারবেন। আপনার এই চ্যানেলে যারা গ্রাহক, এমন এত জ্ঞানী গুণী গ্রাহক আছেন, মানে তাদের চরণধুলি পেলে আমার মানে বিশাল ব্যাপার। আমরা সবাই এই পথেই রয়েছি, ঈশ্বরের কৃপা সকলের উপর রয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আসছি কিন্তু নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য নমস্কার।